তো দেখেন আজকের ক্লাসটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে। এই যে দেখেন প্রথম যে ফ্রেজটা আছে, আপনার মনে হয় এটার উত্তর সবাই জানেন যে গো টু ডগস মিনস, এটা পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক, এটা আসছে হচ্ছে 2014 সালের একটা পরীক্ষাতে। তো গো টু ডগস মিনস মানে এই ফ্রেজটার অর্থ কি আপনারা একটু কমেন্ট করে জানান। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ? বি এস্টিমেটেড, বি অ্যাগ্রিড, বি ব্লেমড, বি রুইনড, কোনটা হবে এই প্রশ্নের উত্তর? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে এই প্রশ্নটার এক একটা পদ্ম ফুল। সোনিয়া নুসরাত, বাহ, ধন্যবাদ। জি স্যার, থাকবেন আমাদের দিকে তাকিয়ে? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ অবশ্যই থাকবো আমরা সবাই। স্যার আপনাদের দেখলেই ভালো লাগে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ সোনিয়া নুসরাত আপুকে। আজকে দুইজনকে দেখে শান্তি পেলাম, আশিতা আক্তার, আমিন আমিন আমিন। শাবনুর আপু লিখেছেন আপনাদেরকে দেখে আমাদের মন ভালো থাকে, মাহমুদা আক্তার, বা মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর সুন্দর কমেন্ট। রেবেকা সুলতানা আপুকে ভুলে গিয়েছিলাম প্রায়, কমেন্ট করে ফেলেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আগুন আগুন এবং পানি পানি স্যার। ও মাই গড, আপনাদের কমেন্ট পড়লে আর কি মন খারাপ করে থাকা যায়। আর আমরা চলে যাব শ্বশুর বাড়ি, সামিয়া ইসলাম লাগছে। তাই দিন ইসলাম স্যারের সুপারি বাসির টানে নাগরাজ জাহিন স্যার এসে হাজির। তাই না? তাই, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক। তাহলে আপনারা এই প্রশ্নটার উত্তর করে দেন, এই প্রশ্নটার যে গো টু ডগস। আমি একটু আপনাদেরকে উত্তর করবেন, আপনারা উত্তর করবেন আর আমার কথাগুলো শুনবেন যে আমি কিভাবে আপনাদেরকে মনে রাখার টেকনিক গুলো বলি। মনে রাখার টেকনিক, এটা মুখস্থ না, মনে রাখা। গো, গো মানে কি? যাওয়া। গো মানে যাওয়া। আর টু মানে দিকে। টু মানে কি? দিকে। তাহলে যাওয়া কার দিকে? দা ডগস মানে কুকুর। কুকুর, কুকুর। তাহলে যাওয়া দিকে কুকুর মানে আছে কুকুরের দিকে যাওয়া, তাই তো? আমরা জানি সাধারণত এরকম থাকলে শেষের থেকে উত্তর করতে হয়, কুকুরের দিকে যাওয়া, তাই তো? আচ্ছা, কুকুরের দিকে যাওয়া বলতে যেটা বোঝানো হয় আপনি মনে রাখবেন কিভাবে, আপনারা অনেকেই হয়তো এটা জানেন। মনে রাখবেন কিভাবে? মনে রাখার টেকনিকটা বলার পরে আপনারা সবাই you will be puzzled, perplexed, wondered and exclaimed with joy. সবাই অবাক হবেন সত্যিকার অর্থে। দেখেন আমরা যখন খাবার খাই, মনে করেন খাবার যখন খাই, যে খাবারগুলো নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখবেন যে বিয়ে বাড়িতে হোক বা কোনো অনুষ্ঠানে হোক, যে খাবারগুলো নষ্ট হয়ে যায় ওই নষ্ট খাবারগুলো আমরা ফেলে দিই, যেটা হচ্ছে কুকুরকে খাইতে দিই বা কুকুরে খাই এই খাবারগুলো সাধারণত। যে আমাদের বাড়িতে অতিরিক্ত অনেক সময় যে খাবারগুলো থাকে খেয়ে পারি না, কুকুরকে দিয়ে দাও, তাই না? তার মানে ধরে নেন যে আপনি হাড় খাচ্ছেন, মানে মাংসের হাড় খেতে পারতেছেন না, যতটুকুন খেতে না পারতেছেন ততটুকুন যে নষ্ট অংশটা আপনি খেতে পারতেছেন না, অকেজো, ওই অংশটা কুকুরের দিকে চেলে দিচ্ছেন, তাই না? তার মানে হচ্ছে কুকুরের দিকে সাধারণত কিন্তু আমরা আমাদের অবশিষ্টাংশ বা পরিশিষ্টাংশ বা ধ্বংসাবশেষ বা নষ্ট যে জিনিসটা, ওই জিনিসটা আমরা কি করি? চেলে দিই বা খেতে দিই। যার কারণে গো টু ডগস মানে কুকুরের দিকে যাওয়া, মানে কুকুরের দিকে যাওয়া মানে হচ্ছে সাধারণত এই রুইন্ড মানে ধ্বংস বা নষ্ট, নষ্ট বা খারাপ, খারাপ বা ধ্বংস। এই যে ধ্বংস, এই অংশটা রুইন্ড মানে কি? ধ্বংস হওয়া, নষ্ট হওয়া। রুইন্ড মানে পচে যাওয়া, নষ্ট বা খারাপ। দেখেন তাহলে গো টু ডগস মানে হচ্ছে আমরা যেহেতু কুকুরকে অবশিষ্টাংশ বা খারাপ খাবারটা বা যে খাবারটা খাইতে পারি না, অতিরিক্ত খাবারটা খেতে দিই, এই কারণে এই প্রশ্নের উত্তর হবে বি রুইন্ড। আর ভুলবেন কোনোদিন গো টু ডগস মানে কেন বি রুইন্ড হয়েছে? কোনোদিনও ভুলবেন না। যদি না ভুলে থাকেন তাহলে কি এই যে এই টেকনিকটাকে একটু প্রশংসা করবেন না? একটু কমেন্টে প্রশংসা করে দিন। আমি জানি আপনারা সবাই সঠিক উত্তর করতে পেরেছেন। এত দেরিতে আজকে ক্লাস শুরু হলো স্যার? হ্যাঁ একটু দেরি হয়ে গেছে। তাহলে স্যার আপনাদের কথা আমার জামাইকে বললাম, প্রশংসা করলাম, একটু কমেন্ট করে দেখেন। ফিরোজ হোসেন লিখছে স্যার আপনাদের কথা আমার জামাইকে বললাম, প্রশংসা করলাম, একটু কমেন্ট করে দেখেন। কই জামাই কই? ফিরোজ হোসেন ভাই তো মনে হয় লিখছেন না, আপু লিখছেন আমি জানি না। তো টিউটোরিয়ালের প্রাণ ফিরে আসছে। হ্যাঁ টিউটোরিয়ালের প্রাণ আছে। তো দেখেন কেমন লাগলো, অনেকেই সঠিক উত্তর করেছেন। আমরা তাহলে বুঝলাম যে গো টু ডগস মানে হচ্ছে
আমাদের নষ্ট যে অংশটা সাধারণত আমরা কুকুরকে খেতে দিই, যার কারণে এই প্রশ্নের উত্তর হবে রুইন বা নষ্ট হওয়া বা গোল্লায় যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, গোল্লায় যাওয়া, এটা আসলে এই। তাহলে কেমন হলো বলেন তো? শুরুটা ভালোই হওয়ার কথা। আচ্ছা, এই যে দেখেন আরেকটা ফ্রেজ আছে এখানে, এই ফ্রেজটা, দ্য ফ্রেজ গিভ এ হ্যান্ড, গিভ এ হ্যান্ড, গিভ এ হ্যান্ড মিনস, গিভ এ হ্যান্ড মানে একটা হাত দাও, তাই তো? গিভ মানে কি? দেওয়া, গিভ মানে দেওয়া, আর এ মানে একটি, গিভ মানে, গিভ এ হ্যান্ড মানে হচ্ছে, গিভ এ মানে হচ্ছে একটি, আচ্ছা, আর হ্যান্ড মানে হাত, তার মানে একটি হাত দেওয়া, তাই তো? গিভ এ হ্যান্ড, একটা হাত দাও। তাই একটা হাত দেওয়া মানে কি আসলে? এটার দ্বারা কেন এর উত্তর অন্যরকম হচ্ছে বা কি হতে পারে আপনারা একটু সবাই জানান। যে গিভ এ হ্যান্ড মানে টু শেক হ্যান্ডস, টু স্টে, টু হেল্প, টু এক্সটেন্ড ওয়ানস হ্যান্ড, মানে একজনের হাত বাড়িয়ে দেওয়া, নাকি সাহায্য করা, নাকি অবস্থান করা, নাকি হাত ঝাঁকুনি দেওয়া। আসলে গিভ এ হ্যান্ড শব্দের অর্থ কি আপনারা সবাই বলেন, সবাই বলে দেন, সবাই। আদাব স্যার, শাপলা রানী দেবী স্যার, একটু ফাস্ট, আনোয়ারুল ইসলাম, হ্যাঁ একটু ফাস্ট এগোবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই ভাই, ধন্যবাদ। এরকম সুন্দরভাবে বলবেন, তাহলে অবশ্যই আপনাদের কথা অনুযায়ী আমরা সামনে কাজ করতে পারবো, ঠিক আছে? অনেক ধন্যবাদ ভাইকে, এরকম সুন্দরভাবে রিকোয়েস্ট করলে নিঃসন্দেহে। তাহলে গিভ এ হ্যান্ড মানে হচ্ছে আমরা সাধারণত যদি কাউকে সাহায্য করতে চাই, মানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাই না? হাত বাড়িয়ে দেওয়া, মনে করেন কেউ পড়ে গেছে, তাহলে আমরা তাকে হাত বাড়িয়ে দিয়ে টেনে নিয়ে আসি, মানে একটা হাত, দুইটা হাত না, সাধারণত আমরা একটা হাত বাড়িয়ে দিয়ে কিন্তু নিজের থেকে তাকে টেনে তুলি, তাই না? তারপরে দেখা যাচ্ছে যে কোনো একজন মানুষ কাজ করতে পারতেছে না, কাজে সমস্যা হচ্ছে, আপনার পাশে, আপনি তাকে একটু মনে করেন যে হাত লাগান, বা আপনি তাকে একটু হাত দিয়ে কাজ করে সমস্যা সমাধান করে দেন বা সাহায্য করেন। তার মানে এই যে গিভ এ হ্যান্ড মানে হচ্ছে ফিজিক্যালি কোনো ব্যক্তিকে সাহায্য করা, মানে গিভ এ হ্যান্ড মানে একটা হাত দিয়ে দেওয়া না, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তার মানে আমরা বলি না যে গরিবদের দিকে হাত বাড়িয়ে দাও, মানে হাত বাড়িয়ে দেওয়া মানে কি? এখানে সাহায্য করা বোঝানো হচ্ছে। গরিবদের তাকে হ্যান্ডশেক করতে বলতেছে বা হাত বাড়িয়ে দিতে বলতেছে না, এটার অভ্যন্তরীণ অর্থ হচ্ছে হাত বাড়িয়ে দেওয়া মানে সাহায্য করা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে গ হবে এই প্রশ্নের উত্তর। আশা করি আপনারা সবাই এটা সুন্দরভাবে বুঝতে পারছেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। গেট রিড অফ, গেট মানে কি বলেন তো? গেট মানে হচ্ছে পাওয়া, আচ্ছা, আর রিড মানে কি? গেট রিড অফ, তাহলে রিড মানে কি আপনারা জানেন? যে গেট রিড, তাহলে গেট মানে হচ্ছে পাওয়া, রিড মানে কি আপনারা যদি জানেন তাহলে এই প্রশ্নটার উত্তর খুব সহজেই দিতে পারবেন। সবাই একটু চেষ্টা করেন তো যে এই প্রশ্নটার উত্তর কি দেওয়ার জন্য। আচ্ছা, ময়না, লাইলা আক্তার, লিমু আপু লিখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? রওশানারা খানম 2 গ, মনিরুজ্জামান 2 গ, শহীদ ইসলাম ভাই লিখছে অ্যাডাম অ্যান্ড ফেস, কত নং ক্লাস এটা স্যার? মানে ভালো বুঝলাম না। ও ইডিয়াম অ্যান্ড ফ্রেজের এটা 2য় ক্লাস। শহীদ ইসলাম ভাই, এটা 2য় ক্লাস। আল্লাহ ভুইয়া, আলী আকবর লিখছে আসসালামু আলাইকুম স্যার, ইডিয়াম অ্যান্ড ফ্রেজের ক্লাস নেওয়ার স্যারকে আন্তরিক। হ্যাঁ, আলী আকবর ভাই বলেছিলেন যে স্যার একটা ইডিয়াম অ্যান্ড ফ্রেজের ক্লাস নিয়েন। হ্যাঁ, আপনারা অনেকে কমেন্ট করতেছেন। এই রিড মানে হচ্ছে মুক্তি পাওয়া, মুক্তি পাওয়া। সাধারণত রিড মানে বলতে বোঝানো হচ্ছে, বোঝায় অপ্রত্যাশিত কোনো বিপদ থেকে মুক্তি। তার মানে গেট রিড অফ মানে মুক্তি, এই যে গেট রিড মানে হচ্ছে মুক্তি পাওয়া মানে মুক্তি। তাহলে রিড মানে হচ্ছে মুক্তি বা মুক্তি পাওয়া, ঠিক আছে? তাহলে অপ্রত্যাশিত কোনো বাধা বা বিপদ থেকে মুক্তি পাওয়া, আর এই জন্য এটার মানে হয়ে গেছে টু বি ফ্রি ফ্রম, ফ্রি মানে মুক্তি, তাহলে গেট রিড অফ মানেও মুক্তি। আপনি যদি জাস্ট এই রিডের অর্থটা জানতেন
অনেকে কিন্তু গেট রিড অফ মানে যে মুক্তি পাওয়া এটা জানে, কিন্তু এই রিডের অর্থটা জানে না। আপনি যদি মানে সম্ভব হয় এখনই ডিকশনারিতে RID রিড রিড লিখে সার্চ দেন, রিডের সিনোনিম বা রিড অর্থ কি, দেখবেন যে রিড মানে মুক্তি পাওয়া। তা আপনি যদি জানতেন যে রিড মানে মুক্তি পাওয়া, তাহলে এইটা কি আপনার মনে রাখতে আর অসুবিধা হতো? কোনো অসুবিধাই হতো না, কারণ বি ফ্রি ফ্রম মানে তো মুক্তি হওয়া, তাই না? তাহলে এই প্রশ্নটা আপনারা সবাই কিন্তু উত্তর করতে পারতেছেন। এগুলা কি বইয়ে আছে স্যার? বইয়ের কত নাম্বার? এটা প্রত্যেকটা বইয়ে আছে, সব বইয়ে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর ভিতরে আপনি এই সবগুলো খুঁজে পাবেন। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর ভিতরে যান, সবই আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে দেখেন গেট হিজ, এই যে বলছে ডেসপাইট বিং এ ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, মানে একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও হি ডাজ নট সিম টু গেট হিজ আইডিয়া অ্যাক্রস। এই গেট হিজ আইডিয়া অ্যাক্রস এই কথাটার অর্থ আপনার আগের অর্থ বোঝার দরকার নাই। গেট হিজ আইডিয়া অ্যাক্রস, গেট হিজ আইডিয়া অ্যাক্রস, গেট মানে কি? পাওয়া, গেট মানে পাওয়া। আচ্ছা, হিজ আইডিয়া, আইডিয়া মানে ধারণা, ধারণা, আইডিয়া মানে কি? ধারণা। আর অ্যাক্রস মানে কি? অতিক্রম করা, অতিক্রম করা। অ্যাক্রস মানে অতিক্রম করা, অ্যাক্রস মানে অতিক্রম করা। আচ্ছা, যারা নতুন যুক্ত হচ্ছেন তারা কি একটু শেয়ার করেছেন? তারা কি একটু শেয়ার করেছেন? যারা এখনো শেয়ার করেন নাই প্লিজ শেয়ার করে দেন। তাহলে এই কয়টাকে একত্রিত করে কি অর্থ করা যায়? কি অর্থ করা যায়? যে তার মানে অতিক্রম করা, ধারণা পাওয়া, তাই তো? অতিক্রম করা এবং ধারণা পাওয়া। আমরা জানি নদী, নদীর এক পাশ থেকে অন্য পাশে যেতে হলে এটাকে কি বলে? যে অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য রিভার। আবার মনে করেন রোড, এই যে মনে করেন যে রোড আছে, রোডের এই পাশ থেকে এই পাশে আসা, এর মানে কি? অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রোড। প্রিপজিশন হিসেবে তখন কিন্তু অ্যাক্রস বসে, মানে অ্যাক্রস মানে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া। তাহলে একজনের আইডিয়া, মনে করেন যে কোনো একজন ব্যক্তির আইডিয়া গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে পারা, এর মানে কি? আইডিয়াটা বুঝতে পারা। আইডিয়াটা মানে আপনাকে কেউ কিছু বলতেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, তার মানে আপনি এই যে ফার্স্ট থেকে এই লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে যদি হয় ফার্স্ট, এটা যদি হয় লাস্ট, আপনাকে কেউ একজন আইডিয়া দিচ্ছে, সেই আইডিয়া যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অতিক্রম করতে পারেন, তার মানে হচ্ছে আপনি তার আইডিয়াটা বুঝতে পেরেছেন। অ্যাক্রস মানে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, তাহলে আইডিয়ার এক পাশ থেকে ওই পাশে যাওয়া মানে কি? প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়া। তার মানে কোনো ব্যক্তির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যখন অতিক্রম করতে পারবেন, তার মানে কি? তার আইডিয়াটা আপনি বুঝতে পেরেছেন। তার মানে মেক হিজ আইডিয়াস আন্ডারস্টুড, মেক হিজ আইডিয়াস আন্ডারস্টুড। তাহলে দেখেন এই প্রশ্নের উত্তর হবে কিন্তু মেক হিজ আইডিয়াস আন্ডারস্টুড। আন্ডারস্টুড মানে বুঝতে পারা, মানে একজনের আইডিয়া অতিক্রম করতে পারা। একজন ব্যক্তির ধারণা, আইডিয়া মানে ধারণা, এই ধারণাকে অতিক্রম করতে পারা মানে কি? এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত যেতে পারা। তার মানে কোনো ব্যক্তির ধারণা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি অতিক্রম করতে পারেন, তার মানে আপনি তার আইডিয়াটা বুঝতে পেরেছেন, তাই তো? প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে পেরেছেন মানে কি? আপনি তার আইডিয়াটা বুঝতে পেরেছেন। এই জন্য এটা হবে মেক হিজ আইডিয়া আন্ডারস্টুড। তাহলে কি আপনারা সবাই বুঝতে পারছেন এই প্রশ্নের উত্তর কেন এটা হলো? আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, গেট, এই যে টু গেট অ্যালং উইথ, টু গেট অ্যালং উইথ। এবার আমরা আসি টু গেট অ্যালং উইথ। টু গেট মানে কি বলেন তো? টু গেট এই শব্দটার অর্থ কি? টু গেট, এই গেট মানে হচ্ছে পাওয়া, আমরা জানি পাওয়া, গেট মানে পাওয়া, পাওয়া। এটা আসলে এক প্রকার মুভমেন্ট বোঝায়, মুভমেন্ট, মুভমেন্ট, মুভমেন্ট মানে পাওয়া মানে কি? কারো কাছে থেকে আমার কাছে আসা, তার মানে একজনের কাছ থেকে আর একজনের কাছে আসা, মানে একটা চলমান অবস্থা, তাই না? যে একজনের কাছের থেকে আর একজনের কাছে আসা, এরকম। আর অ্যালং, অ্যালং মানে কি? অ্যালং মানে হচ্ছে, এটা হচ্ছে এই যে আমরা জানি যে একত্রে থাকা, অ্যালং উইথ মানে এরকম যে কারোর সাথে তাল মিলিয়ে চলা, মানে সবাই একসাথে থাকা মানে কি? আসলে সবাই একসাথে থাকা বা এই যে মুভমেন্ট বা পাওয়া। আর অ্যালং মানে হচ্ছে চলা, আমরা যদি বলি যে অ্যালং মানে চলা বা একসাথে চলা, একসাথে, একসাথে চলা। তাহলে এখানে আছে যে কোনো একটা, মনে করেন যে টু গেট মানে আছে পাওয়া বা মুভমেন্ট, এই যে চলার মতো আর কি।
আমরা বলতে পারি এটাকে এইভাবে যদি আমি লিখি যে টু গেট মানে হচ্ছে পাওয়া পাওয়া বা চলা, মানে মুভমেন্ট মানেই তো চলা, আর অ্যালং উইথ মানে একসাথে, একসাথে একসাথে চলা। তাহলে একসাথে যদি চলতে হয়, আমাদের একসাথে যদি চলতে হয় তখন কিন্তু আমাদের কি করতে হয়, তাল মিলাতে হয়। একসাথে চলতে গেলে, একসাথে যদি আপনি তাল মিলাতে না পারেন তাহলে কি আপনি একসাথে চলতে পারবেন না। তাল মিলাতে চাইলে আপনাকে একসাথে চলতে হলে এই যে এখানে একসাথে চলা, অ্যালং উইথ মানে একসাথে, আর টু গেট মানে হচ্ছে পাওয়া বা চলা। তাহলে একসাথে কোনো কিছু পাওয়া বা একসাথে চলতে গেলে আপনাকে কি করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা বলি না যে ভাই একসাথে চলতে গেলে অনেক কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়, বলি না? তার মানে একসাথে চলতে গেলে কি করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে টু অ্যাডজাস্ট। তাহলে দেখেন অ্যালং উইথ মানে কি, একসাথে, অ্যালং উইথ মানে একসাথে, টু গেট মানে হচ্ছে চলা বা পাওয়া। তাহলে একসাথে কোনো কিছু যদি পাইতে হয় বা একসাথে যদি কোনো কিছু চলতে হয়, তখন মনে করেন সবাই টাকা পেয়েছে, আপনি পাননি, তাহলে তো একসাথে হলো না। তাহলে একসাথে পেতে গেলে আপনি হয়তো বলতেছেন যে ভাই আপনি একজনেরটা বাকি রেখে আমাদেরকে দেওয়ার দরকার নাই, আপনি সবারটা একসাথে দেন, মানে সবারটা আপনি 2 দিন পরে দেন কিন্তু সবারটা একসাথে দেন। তার মানে আপনি একটু তাল মিলিয়ে চলেছেন, অ্যাডজাস্ট করে নিয়েছেন যে না আমি 2 দিন পরে নিই, বা সবাই কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিয়েছেন আমি 2 দিন পরে নিই, কিন্তু আমি কি করব, সবারটা একসাথে নেব। তার মানে একসাথে কোনো কিছু করতে গেলে কিন্তু কি করতে হয়, একটু অ্যাডজাস্ট করে চলতে হয়। ক্লিয়ার, 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 ক্লিয়ার। তাহলে ক্লিয়ার লিখে সবাই কমেন্ট করেন। সবার সাথে তাল মিলিয়ে চলি। আচ্ছা, তাহলে আপনারা সবাই একটু বলেন তো যে কেমন লাগতেছে ক্লাসটা। এই ধরনের ক্লাস কি ভালো লাগতেছে? এভাবে যদি বুঝাইয়ে দিই আপনাদের কি আর এগুলো মুখস্থ করতে হবে? আসলে অনেকে হয়তো বলবে যে স্যার কি করতেছে, এগুলো তো টানা মুখস্থ করলেই হয়ে যায়। না, এই যে টেকনিক গুলো আপনাদেরকে দিচ্ছি বা যেভাবে ভেঙে ভেঙে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আপনি এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড মানে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসকে যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে আলটিমেটলি আপনার আর এইগুলো কনফিউশন হবে না। মুখস্থ তো করতে হচ্ছে, এই অর্থগুলো আপনাকে জানতে হচ্ছে, এই অর্থগুলো যদিও আপনাদের জানা, কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু আর কখনোই কি এগুলো কনফিউশন হবে না। অনেকেই দেখা যাচ্ছে যে এটা কি এক কোম্পানি হবে নাকি ওয়াক হবে, একসাথে চলা তার মানে হাঁটা নাকি না, কিন্তু একসাথে চলতে গেলে আসলে আমাদের একটু অ্যাডজাস্ট করে চলতে হয়। এই জন্য টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে টু অ্যাডজাস্ট। মজা মজা মজা, অনেক মজা, নাইস ক্লাস। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইউসুফ নোভা ভাই লিখছে আলহামদুলিল্লাহ, অনেকে কমেন্ট করতেছেন, খুব ধন্যবাদ সবাইকে। আমরা এখানে চলে আসি যে ইটস অল গ্রিক টু মি, গ্রিক টু মি, গ্রিক টু মি। এই গ্রিক টু মি এই সেন্টেন্সটার অর্থ কি জানেন? মানে এখানে তো ইটস অল গ্রিক টু মি, এখানে মূলত ফ্রেজ হচ্ছে গ্রিক টু মি, গ্রিক টু মি। আচ্ছা, ইটস অল ও ইট ইজ অল গ্রিক টু মি। The sentence means I understand something, I understand everything, I understand nothing, I understand many things. কি হবে এই প্রশ্নের উত্তর? আপনারা একটু এই প্রশ্নের উত্তর করে দেন তো। কেমন কেমন লাগতেছে? এরকম ভাবে যদি ভালো লাগছে, ফিরোজ হোসাইন ভাই লিখছে টিউটোরিয়াল অ্যাডজাস্ট। আচ্ছা, কামাল হোসেন ভাই লিখছে 5 এর, ভালো লাগছে। ফিরোজ হোসাইন ভাই লিখছে, সুমা আক্তার লিখছে ক্লিয়ার বা অসাধারণ টেকনিক, একবারে সহজ মনে হচ্ছে, আমার মুখস্থ হয় না। এক্স্যাক্টলি এইভাবে মনে রাখতে হবে। রেবেকা সুলতানা লিখছে আলহামদুলিল্লাহ পানি পানি। শাবনুর আক্তার লিখছে মাশাআল্লাহ অসাধারণ ক্লাস, মাশাআল্লাহ অনেক ধন্যবাদ। রাজিয়া সুলতানা অটার অটার অটার। সামিয়া ইসলাম লিখছে জি আলহামদুলিল্লাহ। লাইলা আক্তার লিমু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের নওশিন খাদিজা আপু লিখেছেন ক্লিয়ার। লাকি শফিক লিখছে ক্লাসটা পুরাই আগুন। শিমুল সাথী লিখছে মজা মজা, অনেক মজা। শহীদ ইসলাম ভাই লিখছে রাজিয়া সুলতানা কোথার এক্সাম দিছেন? আচ্ছা, টু অ্যাডজাস্ট। আচ্ছা, আপনারা যারা কমেন্ট করতেছেন সবাইকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। ইন্সপায়ার্ড বা ইন্সপায়ারিং কমেন্ট আপনারা করতেছেন, এই জন্য আমার ভালো লাগতেছে। গ্রিক, গ্রিক মানে হচ্ছে আসলে এই কথাটা আসছে মূলত শেক্সপিয়ার থেকে। শেক্সপিয়ারের নাম আপনারা সবাই শুনেছেন না? এই সেই শেক্সপিয়ার যে হচ্ছে যে ন্যাশনাল পোয়েট, NATIONAT, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। আবার ওনাকে বলা হয় যে বার্ড অফ অ্যাভন, তাই না? ওনাকে দ্য
দা, ওনাকে বলা হয়েছে কি দা গ্রেটেস্ট প্লেরাইট ইন দ্য ওয়ার্ল্ড, PLAYWRIGHT, প্লেরাইট ইন দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট প্লেরাইট, নাট্যকর, তাই না? তো উনি হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন কততে? 1564, আর মরে গেছেন হচ্ছে 1616-তে, ঠিক আছে, 1616 এরকম একটা টাইমে। যাই হোক, তো এখন এইনার একটা বিখ্যাত লেখা আছে জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার, SEASAR এরকম, জুলিয়াস সিজার, ওনার একটা বিখ্যাত লেখা আছে জুলিয়াস সিজার। তো এই জুলিয়াস সিজারের ভিতরে, মানে এটা যেহেতু শেক্সপিয়ার থেকে এই কথাটা নেওয়া, গ্রিক টু মি, এটা আমি একটু ব্যাখ্যা করে বলতেছি যাতে আপনাদের মনে থাকে, ঠিক আছে? এই জুলিয়াস সিজার ওনার কিন্তু লেখা, যে জুলিয়াস সিজার একটা বিখ্যাত উক্তি আছে না, যে ভিনি ভিডি ভিজি, আসলাম দেখলাম জয় করলাম, তাই না? জুলিয়াস সিজার বিখ্যাত কোটেশন, গ্রিক হিরো জুলিয়াস সিজার, সে এসে বলেছিল যে ভিনি ভিডি ভিচি, আসলাম দেখলাম জয় করলাম। তো সেটা কিন্তু শেক্সপিয়ারের জুলিয়াস সিজার থেকে নেওয়া। তো এইখানে এই কাসকা, একজন মানে ক্যারেক্টার আছে কাসকা এরকম, আর একজন আছে সিজারো এরকম আর কি, ঠিক আছে? তো এই কাসকা এবং সিজারো তারা হচ্ছে কি করে, যখন ওই গ্রিক ভাষায় কথা বলে, তখন একজনের ডায়লগ আর একজন আর বুঝতে পারে না, কারণ গ্রিক যে হরফ বা বর্ণগুলা, এটা কিন্তু আসলে একটু অন্যরকম এবং কঠিন। গ্রিক যে, আগে তো আমরা জানি যে আমাদের যখন প্রাচীন সভ্যতা বা ইসের কথা, প্রাচীন ইতিহাস যখন আমরা পড়ি, তখন কিন্তু দেখবেন অধিকাংশ শব্দেরই উৎপত্তি বা প্রত্যেকটা ইংরেজি শব্দ আপনি ভাঙলে গ্রিক শব্দ এটা বা ল্যাটিন শব্দ এটা থেকে আসছে। যে বায়োলজি, তাহলে গ্রিক শব্দ বায়োস এবং ল্যাটিন শব্দ লোজোস থেকে বায়োলজি শব্দটা, এরকম কিন্তু ইকোনমিক্স তাহলে এটা আসছে কোন জায়গা থেকে, এই ধরনের প্রত্যেকটা শব্দকে ভাঙলে দেখবেন যে গ্রিক শব্দ বা ল্যাটিন শব্দ থেকে এই শব্দগুলো আসছে। গ্রিক ল্যাটিন শব্দগুলো খুবই কি কঠিন। এটা যখন এই কাসকা বা সিজারও যখন ওই যে গ্রিক ভাষায় কথা বলছে, তখন আর কেউ বুঝতে পারে নাই। তার মানে তখন সিজার মানে শেক্সপিয়ার লেখছে ইট ওয়াজ অল গ্রিক টু মি, মানে এগুলো সব মনে হচ্ছে গ্রিক ভাষায় কথা বলতেছে। মানে ওই যে আমাদের কাছে মনে হয় কিছু বুঝতে না পারা একটা অজমা, মানে একটা লোক মানে পারে না, আরবি পারে না, ঠিক আছে? আরবি না পারার কারণে সে যখন হজ করতে গেছে, হজ করতে যাওয়ার পরে সে তো মোটামুটি আলহামদুসুরা মুখস্থ আছে, আলহামদুসুরা যেটা যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা আর হচ্ছে আজানটা তার মুখস্থ, মানে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এটাও তো আরবিতেই আসলে আজান বা আলহামদুসুরা দুইটাই তো আরবি, কিন্তু অন্য কোনো আরবি সে জানে না। তো যখন সে হজ করে আসছে, আসার পরে সবাই বলতেছে যে হজ করে তো আসলে, তা কি শিখলে, কি শুনলে একটু আমাদেরকে বলো। বলতেছে কি আর শিখবো, ও জায়গায় মানে সবাই তো কথা বলে আরবিতে, শুধু আজানটা দেয় বাংলায় আর আলহামদুসুরাটা পড়ে বাংলায়, কিন্তু আলহামদুসুরা তো আরবি আর বাংলা মানে আজানও তো আরবি, কিন্তু সে যেহেতু এই দুইটা বোঝে, এই দুইটা তার কাছে বাংলা মনে হয়েছে, আর সবকিছু বলছে যে আর বাকি সবকিছু তো আরবিতে বলছে, তার মানে তার কাছে অপরিচিত মনে হয়েছে। তার মানে যখনই গ্রিক ওয়ার্ড ইউজ করেছিল জুলিয়াস সিজারের ভিতরে, তখন একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারের অর্থ কিন্তু বুঝতে পারছিল না। সেই গ্রিক টু মি থেকে আসলে এটা হয়ে গেছে কি অজানা বা অচেনা, অজানা বা অচেনা, এরকম গ্রিক শব্দ। আমরা কি সবাই গ্রিক শব্দ চিনি না? তার মানে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড নাথিং, ইট ইজ অল গ্রিক টু মি, এটার কোনো কিছুই আমার চেনা ছিল না, কোনো কিছুই আমার জানা ছিল না, তার মানেই হয়ে গেল আই আন্ডারস্ট্যান্ড নাথিং। সবাই কি বুঝতে পারছেন? ভিনি ভিডি ভিজি, আসলাম দেখলাম জয় করলাম, তাহলে এই যে হচ্ছে সেই গ্রিক টু মি। এরপরে আমরা চলে আসি, এরপরে আমরা কোথায় চলে আসি? আমরা চলে আসি যে হেড ইজ ইন দা ক্লাউডস, হেড ইজ ইন দা ক্লাউড, হেড ইজ ইন দা ক্লাউড। এই যে এইটা আপনারা একটু উত্তর করে দেন। এ পারসন হু হেড ইজ ইন দা ক্লাউডস ইজ, সে কি প্রাউড, এ ডে ড্রিমার, অ্যান অ্যাভিয়েটর আর ইউজলেস? কোনটা হবে এই প্রশ্নের উত্তর? আন্ডারস্ট্যান্ড নাথিং। কি কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এভাবে পড়লে অবশ্যই মনে থাকবে। আসলাম দেখলাম জয় করলাম টিউটোরিয়ালের
যা জয়গান হওয়ার দরকার। আচ্ছা, ভিনি ভিডি এলাম, দেখলাম, জয় করলাম, এক্স্যাক্টলি। তো অনেকে মুকুটবিহীন রাজা, বার্ড অফ অ্যাভন, এক্স্যাক্টলি। বার্ড অফ অ্যাভন মানে হচ্ছে, একজনে উত্তর জানতে চেয়েছেন যে বার্ড অফ অ্যাভন, বার্ড অফ অ্যাভন। আচ্ছা, এই বার্ড মানে কি আপনারা জানেন? বার্ড মানে হচ্ছে কবি, বার্ড মানে হচ্ছে কবি বা চারণ কবি, বা চারণ কবি, চারণ কবি। তার মানে বার্ড মানে হচ্ছে কবি, আর অ্যাভন হচ্ছে ইংল্যান্ডের একটা শহরের নাম, স্থান। অ্যাভন একটা স্থানের নাম, একটা স্থানের, অ্যাভন হচ্ছে একটা স্থানের নাম, স্থানের নাম, যেখানে যেখানে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করেন, মানে অ্যাভন শহর জন্মগ্রহণ করেন। তার মানে এই যে বার্ড অফ অ্যাভন, বার্ড অফ অ্যাভন মানে হচ্ছে অ্যাভনের কবি, অ্যাভনের কবি, বার্ড অফ অ্যাভন মানে অ্যাভন হচ্ছে অ্যাভন শহরে, যে ইংল্যান্ডের অ্যাভন শহরে জন্মগ্রহণ করেছিলেন শেক্সপিয়ার। এই জন্য দেখবেন না আমাদের লেখা আছে যে এরকম বিভিন্ন নামের, ব্যক্তির নামের শেষে কিন্তু থাকে, দেখবেন যে আমাদের কি ইসমাইল হোসেন সিরাজি, ইসমাইল হোসেন সিরাজি, তার মানে ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে, যার কারণে ওরকম। যেরকম আমাদের একজন বক্তা আছে যে হাফিজুর রহমান কুয়াকাটা, মানে কুয়াকাটায় ওনার বাড়ি, এই যে নামের শেষে। তো এরকম উনি যেহেতু অ্যাভন শহরে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য ওনাকে বলা হতো অ্যাভনের কবি। এই বার্ড মানে কিন্তু পাখি না, এই বার্ড মানে হচ্ছে কবি। আপনারা কি এটা জানতেন যে এই বার্ড মানে কবি? এই বার্ড মানে যে কবি, এটা কে কে জানতেন? যারা জানতেন না তারা কিন্তু এখন বুঝতে পারলেন যে এ বার্ড অফ অ্যাভন মানে হচ্ছে অ্যাভনের কবি। তো এই যে বলছে যে হেড ইজ ইন দ্য ক্লাউডস, তার মানে মেঘের ভিতর, মানে মেঘ মানে আকাশ, আকাশের ভিতরে মাথা চলে গেছে। তার মানে আপনি আর পৃথিবীতে নাই, আপনি পৃথিবীতে নাই, আপনি অকল্পনা মানে দিবা স্বপ্ন দেখছেন আর কি। দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন মানে কি? আপনি যা কল্পনা করা যায় না, কল্পনার বাইরে চলে গেছেন, কল্পনার জগতে মানে বাস্তব জগতের বাইরে চলে গেছেন। তার মানে আপনি হচ্ছে একটা মানে ডে ড্রিমার, মানে দিবা স্বপ্ন। আপনি আর পৃথিবীতে নাই। আমরা ওই যে অনেক সময় বলি না যে ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ মানে কি রিয়ালিস্টিক, মানে পৃথিবীতে নেমে আসো, বাস্তবতায় নেমে আসো। আর যখন আপনার মাথাটা আকাশে চলে গেছে, মানে আপনি আর পৃথিবীতে নাই, বাস্তবতার বাইরে চলে গেছেন, তার মানে আপনি হচ্ছে একটা দিবা স্বপ্নিক বা ডে ড্রিমার। তাহলে আপনি কি ডে ড্রিমার বা দিবা স্বপ্নিক। তাহলে পরের প্রশ্নে চলে যাই আমরা। এই যে দেখেন হারকিউলিয়ান টাস্ক, হারকিউলিস, আমরা জানি হারকিউলিসের নাম শুনেছি, যে হারকিউলিস হচ্ছে একজন গ্রিক বীর, যে হচ্ছে খুবই শক্তিশালী ছিল, মানে একাই অনেক কাজ করতে পারতো। এমন 12টা কাজ সে মানে সম্ভব করেছিল, যেটা কোনো একক ব্যক্তির পক্ষে করা সম্ভব না, বা একজন মানুষ কখনো এত শক্তিশালী কাজ করতে পারে না। এই জন্য হারকিউলিয়ান টাস্ক, টাস্ক মানে কি? কাজ। টাস্ক মানে কি? কাজ। তার মানে কঠিন কাজ, শক্তিশালী কাজ, স্ট্রেংথের কাজ। তাহলে এটা কি হবে? এই যে ডিফিকাল্ট টাস্ক। হারকিউলিয়ান টাস্ক মানে কি? ডিফিকাল্ট টাস্ক। তাহলে হারকিউলিস হচ্ছে একজন গ্রিক বীর, মানে গ্রিক মিথ অনুযায়ী নাম শোনা যায় এমন একজন ব্যক্তি যার অনেক শক্তি ছিল, অনেক সে অলৌকিক ঘটনার সাক্ষী, এমন 12টা কাজ সে করেছিল যে কোন ব্যক্তি সেটা করতে পারে না, অসাধ্যকে সাধন করেছিল। আমাদের যেরকম আছেন অনন্ত জলিল, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ, ঠিক আছে? তো হারকিউলিয়ান টাস্ক, এই যে হারকিউলিয়ান টাস্ক হচ্ছে এ ডিফিকাল্ট টাস্ক। আপনারা সবাই মনে হয় বুঝতে পারতেছেন, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমরা চলে যাই পরের প্রশ্নে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি? সবাই বলেন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই প্রশ্নের উত্তর কি? ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবাই কি শেয়ার করেছেন? যারা এখনো শেয়ার করেন নাই, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে এমন সুন্দর একটা ক্লাস, যারা হচ্ছে এখনো মানে মুখস্থ করে, বুঝে বুঝে পড়তে পারে না, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে একদম মানে একটা বেস্ট ক্লাস বলতে পারেন, ঠিক আছে? এই বেস্ট ক্লাসটা কেউ মিস না করুক, আমরা সেটাই চাই। সুতরাং সবাইকে আমি রিকোয়েস্ট করব বেশি বেশি করে শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন, সবাই বেশি বেশি করে
সবাই সবাই একটু কমেন্ট করে দেন এবং শেয়ার করে দেন, সবাই শেয়ার করবেন সবাই। তাহলে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখেন তো এটা কিন্তু আমি যদি আপনাদেরকে বলে দিই যে এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা কি বলেন তো? এই বোর্ডটা হচ্ছে সাদা, এই বোর্ডটা হচ্ছে কি হোয়াইট। এই যে বোর্ডটা কি হোয়াইট, হোয়াইট WHIT হোয়াইট বোর্ড, এটা আমরা বলতে পারি যে এটা একটা কি হোয়াইট বোর্ড। এখন আমি এই যে আমরা সাধারণত কোন কালার দিয়ে লিখি বলেন তো? এই যে আমি লিখতেছি হোয়াইট বোর্ড কথাটা লিখলাম মানে সাদার উপরে, তাই না? তার মানে আমরা কিন্তু সাধারণত এই যে দেখেন সব সময় সাদা যে একটা, এই যে মনে করেন যে একটা সাদা পেজ, এই সাদা পেজের উপরে কোনো কিছু কালো দাগ পড়া মানে কি, মানে লেখা। সাদার উপরে আমরা কালো কোনো কিছু দেওয়া মানে সাদা একটা পেজের উপরে কালো কালার দিয়েই আমরা সবসময় সাধারণত লিখি। তার মানে এই যে সাদা তার উপরে এই যে দাগ দেওয়া হচ্ছে, এগুলো মানেই হচ্ছে কি রাইটিং, কোনো কিছু লেখা হচ্ছে। তার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কাগজের উপরে কালো কলম দিয়ে লেখা, তার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ইন রাইটিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ইন রাইটিং। তাহলে কি সবাই বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হন তাহলে বলেন জি স্যার বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা পরের প্রশ্নে চলে যাই, আমরা পরের প্রশ্নে চলে যাই। ইন এ বডি মিন্স, ইন এ বডি এই শব্দটার অর্থ কি বলেন? ইন এ বডি এই শব্দটার অর্থ কি? ইন এ বডি, সবাই বলেন ইন এ বডি অর্থ কি? ইন এ বডি, ইন এ বডি অর্থ কি বলেন দেখি, এটা আপনারা পারেন কিনা। আমি আপনাকে সুন্দর করে এই জিনিসটা কিন্তু দেখাই দেবো, একদম অসাধারণ চমৎকার ভাবে আপনাকে আমি কিন্তু ইন এ বডি অর্থ কি বুঝাই দেবো, ঠিক আছে? আপনারা একটু কমেন্ট করে জানান যে ইন এ বডি অর্থ কি হতে পারে। সবাই সবাই কমেন্ট করেন, নাম্বার দিয়ে দিন একটু। জাকিয়া রশিদ, মিতু আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, আপনারা সবাই একটু কমেন্ট করবেন এবং সবাই একটু শেয়ার করে দেন। যারা এখনো শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন সবাই। আর এই প্রশ্নটার উত্তর দেন, এই প্রশ্নটার উত্তর দেন, প্রশ্নটা সবাই উত্তর করে দেন। সবাই সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন বা অন্যান্য রিয়াক্ট ইউজ করবেন, ঠিক আছে? আবু ইউসুফ ভাই চলে এসেছেন, কেমন আছেন ভাই? আচ্ছা টুগেদার, আচ্ছা ইন এ বডি, দেখেন ইন এ বডি মনে করেন যে আমরা সাধারণত আমাদের বডি বলতে এই পুরো দেহটাকেই বুঝি, তাই না? আর এইগুলোকে বলি হচ্ছে পার্ট অফ বডি। এইগুলোকে আমরা বলি কি, এই যে আমার হাত, এই যে পা, এই যে চোখ, এই যে নাক, কান বা চুল, মাথা, চোখ, মুখ, এগুলো হচ্ছে বডির পার্ট। তার মানে ইন এ বডি মানে আপনি যদি কাউকে বডি দিয়ে সাহায্য করতে চান তাহলে বডি দিয়ে কিভাবে সাহায্য করবেন? আপনার এই সব কিছু দিয়েই যখন সাহায্য করবেন তখনই কি হবে? তার মানে বডি হচ্ছে একটা সামষ্টিক রূপ, বডি হচ্ছে সবকিছুর সমন্বয়, কম্বিনেশন অফ অল পার্টস অফ হিউম্যান বিং, মানে এই সমস্ত পার্টকে একত্রিত করলেই কি হচ্ছে? বডি হচ্ছে। তার মানে বডি কোনো, এটা কিন্তু বডি না, এটা কিন্তু বডি না, এগুলো বডির পার্টস, আর সমস্ত কিছু একত্রিত হলেই সেটাকে বডি বলে। এই জন্য বডি হচ্ছে ইন এ বডি মানে হচ্ছে, ইন এ বডি মানে হচ্ছে একত্রে। ইন এ বডি মানে কি? একত্রে। ইন এ বডি মানে একত্রে। তাহলে সবাই কি বুঝতে পারছেন ইন এ বডি শব্দের অর্থ কি? ইন এ বডি শব্দের অর্থ হচ্ছে একত্রে। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন আছে ইন এ নাটশেল, আপনারা কি জানেন যে ইন এ নাটশেল মানে কি? ইন এ নাটশেল সুন্দর করে আপনাদেরকে দেখাই দেবো ইন এ নাটশেল মানে কি। সবাই একটু কমেন্ট করে দেন বেশি বেশি। তুহা জাহান লিখছে অসাধারণ ক্লাস, কনফিউজড এ বি এর মধ্যে ইন এ বডি মানে একত্রে, তাহলে একত্রে হলে টুগেদার। তাহলে এই যে আসেন ইন এ নাটশেল, এই নাটশেল অর্থ কি? ইন এ নাটশেল, নাটশেল আপনারা সবাই, আপনারা আজকে তো শেয়ার মোটেই করেন নাই, শেয়ার করে দেন একটু বেশি বেশি সবাই। যে কয়জন আছেন এখনো, যে কয়জন আছেন সেই কয়টাও শেয়ার হয় নাই, একজনে একটা দুইটা করে শেয়ার করে দিলেও কিন্তু শেয়ারের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। আপনারা প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। এই যে 11 নাম্বার, 11 নাম্বারে বলেন ইন এ নাটশেল, ইন এ নাটশেল অর্থ কি? ইন এ নাটশেল। তাহলে সবাই একটু উত্তর করে দেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে বলতেছিলাম আপনাদেরকে। আজকের ক্লাসটা কিন্তু একটু অন্য লেভেলের ক্লাস হচ্ছে, ঠিক আছে? অসাধারণ ক্লাস হচ্ছে এই ক্লাস, এইগুলো ক্লাস কিন্তু আপনি সাধারণত পাবেন না। সাধারণত এই ধরনের ক্লাস আপনারা কোনো জায়গায় পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি গ্রামারের অহরহ ক্লাস পাবেন বা অন্যান্য টপিকের উপরে ক্লাস পাবেন, লিটারেচারের ক্লাস পাবেন, কিন্তু এই মুখস্থ পাঠের ক্লাস কিন্তু আপনি কোথাও পাবেন না। তা যেহেতু মুখস্থ পাঠের ক্লাস আপনি পাবেন না, আমাদের এখানে পাচ্ছেন, সেক্ষেত্রে কেন আপনি শেয়ার করবেন না? কেন একটু বন্ধুদেরকে জানিয়ে দিবেন না? একটু রিয়াক্ট ইউজ করবেন, একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করে দিবেন, এটাই তো চাওয়া, তাই না আপনাদের কাছে? তা আমরা এখানে আসি নাটশেল। নাট মানে কি বলেন তো?
নাট মানে হচ্ছে বাদাম, নাট মানে বাদাম, আর শেল মানে কি খোলস, বাদামের খোলস মানে বাদামের খোসা আমরা বলতে পারি, বাদামের শেল মানে হচ্ছে বাদামের, এটা আমরা এইভাবে লিখতে পারি যে নাট শেল মানে হচ্ছে বাদামের, বাদামের খোসা, বাদামের খোসা বা বাদামের খোসার মধ্যের জায়গা, মধ্যের জায়গা, জায়গা। আচ্ছা, তাহলে ইন, ইন মানে কি ভিতরে, এ নাট শেল মানে বাদামের খোসার মধ্যের জায়গা, বাদামের খোসা, তাহলে বাদামের খোসার মধ্যের যে জায়গাটা, একটা বাদাম, নাট মানে যে বাদাম আপনারা তো জানেন না, শেল মানে হচ্ছে ভিতরের গর্ত, মানে বাদামের খোসা, মানে বাদামের খোসা, যে বাদামের যে খোসা তার ভিতরের যে জায়গাটা থাকে, তার নাট শেল, একটা বাদামের খোসার ভিতর কতটুকুন জায়গা থাকে, অল্প একটু জায়গা থাকে না, সামান্য একটু জায়গা থাকে, ঠিক না? যার কারণে ইন এ নাট শেল কথা হচ্ছে অল্প বা ছোট, তার মানে হচ্ছে ব্রিফলি, ব্রিফলি মানে কি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। তাহলে বাদামের খোসা, দেখেন আপনারা অনেকেই ইনে নাটশেল পড়েছেন যে ইনে নাটশেল মানে ব্রিফলি বা সংক্ষিপ্ত, কিন্তু নাটশেল মানে যে বাদামের খোসার ভিতরের জায়গা, নাট মানে বাদাম আর নাটশেল মানে বাদামের খোসার ভিতরের জায়গা, এটা হয়তো অনেকে জানেন না, কিন্তু এখন আপনি একটা নতুন ওয়ার্ড মিনিংও জেনে গেলেন, আর এই প্রশ্নটা আপনার জীবনেও আর কি হবে না, জীবনেও আর কনফিউজড হবে না। তাহলে ইনে নাটশেল মানে আছে বাদামের ভিতরের জায়গা, খোসার ভিতরের জায়গা, মানে অল্প একটু জায়গা, মানে সংক্ষিপ্ত। আপনি যদি কাউকে বলেন যে সংক্ষেপে কথা বলেন, তাহলে আপনি বলতে পারেন প্লিজ টক ইন এ নাটশেল, প্লিজ টক ইন এ নাটশেল। আপনারা যদি আমাকে বলেন, আপনারা এটা সবাই লিখে দেন যে স্যার প্লিজ মেক দ্য ক্লাস ইন এ নাটশেল, মানে স্যার ক্লাসটা সংক্ষেপ করেন, তাহলে আপনারা সবাই লিখে দেন প্লিজ, আমি লিখি যে স্যার, স্যার প্লিজ, প্লিজ make the class, make the class in a nutshell, nutshell। এই যে সুন্দর একটা ওয়ার্ড মিনিং আপনি, এই যে ইন এ নাটশেল মানে সংক্ষেপে, তাহলে স্যার প্লিজ মেক দ্য ক্লাস ইন এ নাটশেল মানে ক্লাসটা সংক্ষেপ করেন। তাহলে এই ফ্রেজটা সবাই উত্তর করে দেয়, এটা সবাই লেখেন তো। জি স্যার 5টা শেয়ার ডান, শাবনুর আক্তার আপু লিখেছে 5টা শেয়ার করেছেন, মাশাআল্লাহ। আর কারা কয়টা শেয়ার করেছেন একটু বলে দেন। তাহলে ইন এ নাটশেল মানে ব্রিফলি, আর আপনারা সবাই একটু এখন লিখে দেন যে স্যার প্লিজ মেক দ্য ক্লাস, মেক দ্য ক্লাস ইন এ নাটশেল, তার মানে স্যার ক্লাসটি সংক্ষেপ করে দেন। তাহলে এটাই হবে আপনাদের জন্য মনে রাখার সব থেকে সুন্দর টেকনিক, তাই না? তার মানে ইন এ নাটশেল মানে সংক্ষিপ্ত করা। আমরা চলে আসি ইন নো টাইম, ইন নো টাইম, ইন নো টাইম, এটা মিন্স কি আপনারা বলেন তো? যে এ হেড অফ টাইম, ভেরি কুইকলি, ইন গুড টাইম, অ্যাট দ্য বেস্ট অফ টাইমস, অ্যাট দ্য বেস্ট অফ টাইমস। এই প্রশ্নের উত্তর কি হবে? না স্যার আজকের ক্লাস না, স্যার প্লিজ মেক দ্য ক্লাস ইন এ নাটশেল লিখছে এম জিন্নাত আপু লিখছেন 3 শেয়ার, আহলিয়া জামাল 3টা শেয়ার করেছেন, ইউসুফ নোভা ভাই 5টা শেয়ার করেছেন, মাশাআল্লাহ অনেক ধন্যবাদ। সালমা হক লিখছে স্যার প্লিজ মেক দ্য ক্লাস ইন এ নাটশেল, মেক দ্য ক্লাস ইন এ নাটশেল। হ্যাঁ, এর অর্থ বাদামের খোসার মধ্যের জায়গা, এক্স্যাক্টলি ইন এ নাটশেল। আলী আকবর ভাই এক্স্যাক্টলি, এগুলো আপনাদের জানতে হবে। আজকের ক্লাসটা পাচ্ছেন সুন্দর ক্লাস। বৃষ্টি চক্রবর্তী চলে এসেছেন, আপু কেমন আছেন? আপনাকে তো এতক্ষণ দেখলাম না। স্যার প্লিজ মেক দ্য ক্লাস ইন এ নাটশেল, সেলিম রেজা লিখেছেন, সামিয়া ইসলাম আপু লিখেছেন, আনিশা সুলতানা আপু লিখেছেন, আফসানা আঞ্জুম লিজা আপু বাগেরহাট থেকে দেখছেন নাকি? আপনি লিখছেন যে স্যার প্লিজ মেক দ্য ক্লাস ইন এ নাটশেল, বা বিশ্বাস সাধনা আপু লিখেছেন স্যার এর মাথার সামনের চুলগুলো, আচ্ছা স্যার প্লিজ মেক দ্য ক্লাস ইন এ নাটশেল। শহীদ ইসলাম ভাই লিখছে স্যার প্লিজ মেক দ্য ক্লাস ইন এ নাটশেল। তাহমিনা বেগম লিখেছেন, হ্যাঁ ভেরি কুইকলি লিখছে বৃষ্টি চক্রবর্তী। সামিয়া আমি জানতাম আপনি কি ব্যতিক্রম লিখবেন স্যার, প্লাস দা লং টাইম, ও স্যার আচ্ছা নো স্যার লং টাইম ক্লাস, আচ্ছা ভেরি কুইকলি লং টাইম ক্লাস লিখেছেন রাজিয়া সুলতানা আবু, তাই নাকি? আচ্ছা না, তারপরে রাত হচ্ছে। আমরা দেখেন ইন নো টাইম এটার অর্থটা হচ্ছে কেমন, আমরা অনেক ক্ষেত্রে বলি না যে এই কাজটা আপনার করতে কতক্ষণ লাগবে, আর এই কাজ করতে কোনো টাইমই লাগবে না। মানে ইন নো টাইম মানে কি কোনো সময়ই লাগবে না, কোনো সময়ই না, কোনো, এটার অর্থ কি কোনো সময়, সময় ই কোনো সময়ই না,
কোনো সময়ই না, তাই না? তাহলে আমরা অনেক ক্ষেত্রে মানে এই কাজটা করতে তো আমার কোনো সময়ই লাগলো না, মানে দ্রুত আমরা যখন করে ফেলি কোনো কাজ, ভেরি কুইকলি যখন কোনো কিছু হয়ে যায়, তখন আমরা বলি আরে এইটা মুখস্থ করতে তো আমার কোনো সময়ই লাগবে না, এই কাজটা কমপ্লিট করতে তো আমার কোনো সময়ই লাগবে না, মানে আমি খুব দ্রুত করে ফেলতে পারবো। অথবা আপনি যদি কাউকে বলেন যে আরে তুই ভাত খেয়ে চলে আসলি, তোর তো কোনো সময়ই লাগলো না, আরে গোসল করে চলে আসলি, সময় তো লাগলো না, একদম গেলি আর আসলি। তাহলে এই যে তুমি গেলে আর আসলে, চলে আসলে, এই যে বিষয়টা কোনো সময়ই লাগলো না, তার মানে কি দ্রুত কোনো কাজ করে ফেলা। সুতরাং ভেরি কুইকলি হবে এই প্রশ্নের উত্তর। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এই যে আপনাদের যে এত সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোন, এই ক্লাসটা কিন্তু আপনারা কোথাও এভাবে পাবেন না। তাই এমন ক্লাস পেতে হলে আপনাদের সবাইকে টিউটোরিয়ালের সাথে থাকতে হবে এবং এভাবে বুঝে বুঝে কিন্তু ইডিয়ম এন্ড ফ্রেজ গুলো আপনাদের মুখস্থ করতে হবে। আপনারা যদি টানা মুখস্থ করেন তাহলে কিন্তু পরীক্ষার হলে যে এই অপশনগুলোর ভিতরে আপনার কনফিউশন কাজ করবে, আর যখন কনফিউশন কাজ করবে আপনি ভুল অপশনটা দাগাবেন, আর ভুল অপশনটা দাগালে কিন্তু আপনি নেগেটিভ মার্কিং খেয়ে যাবেন, চাকরি হবে না। তাহলে কি করতে হবে? আপনাদেরকে বুঝে বুঝে এভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করবেন বুঝে বুঝে, মুখস্থ করবেন বুঝে বুঝে, তাহলেই আপনার মনে থাকবে, কনফিউজড হবে না। এই যে দেখেন আছে টু কিপ ওয়ানস হেড, টু কিপস ওয়ানস হেড, তার মানে কিপ মানে রাখা, কিপ মানে রাখা, কিপ মানে তো আমরা জানি রাখা, তাই না? আর ওয়ানস হেড মানে ওয়ানস মানে কোনো একজনের, একজনের, কোনো একজনের, আর হেড মানে হচ্ছে মাথা, মাথা, বা এটা আমরা বলতে পারি ব্রেন। এই হেড মানে মাথায় কিছু নাই, ব্রেন মানে মস্তিষ্ক, মস্তিষ্ক বলতে পারি আপনার, তাই না? মস্তিষ্ক। আচ্ছা, তো দেখেন মস্তিষ্ক এরকম আর কি, যাই হোক মস্তিষ্ক। তো এই যে ব্রেন বা মস্তিষ্ক, তাই না? ঠিক 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 ঠিক, তাই না? অনেকে ঠিক বলেছেন, চিল্লায় কোন ঠিক কিনা, অনেকে ঠিক বলেছেন। জি স্যার পাবো না, হ্যাঁ এরকম ক্লাস কিন্তু আসলে পাবেন না। আজকের ক্লাস লং টাইম স্যার প্লিজ, ইমাম হুসাইন ভাই লিখছে। চিল্লায় বলো, হ্যাঁ চিল্লায় সবাই, ভেরি কুইকলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে কেমন, যে রাখো মানে রাখা, একজনের মাথা রাখা বা ব্রেন রাখা। এই ব্রেন মানে মস্তিষ্ক, একজনের মস্তিষ্ক রাখা। তাহলে মস্তিষ্ক বা ব্রেনকে যদি রাখতে হয়, ব্রেনকে বা মাথাকে যদি ধরে রাখতে হয়, মানে মস্তিষ্ককে যদি ধরে রাখতে হয়, ধরে নেন যে আপনারা একটা উল্টাপাল্টা কমেন্ট করে ফেলেছেন, ঠিক আছে? তখন অনেক ক্ষেত্রে রাগ হয়ে যাচ্ছে না। বি কুল, আসলে কুল মানে কি বলেন তো? কুল মানে হচ্ছে আরামদায়ক ঠান্ডা, আর কোল্ড মানে হচ্ছে প্রখর ঠান্ডা। আপনি কিন্তু কখনো বলেন না বি কোল্ড, আপনি বলেন বি কুল, বি কুল মানে শান্ত হও, তাই না? যেরকম কুলিং ফ্যান আমরা বলি কুলিং ফ্যান, কোল্ডিং ফ্যান কি আমরা বলি না? কোল্ড ফ্যান বললে হচ্ছে বেশি ঠান্ডা হয়ে যাবে, তার মানে আরামদায়ক ঠান্ডাকে বলে কুল হওয়া। তার মানে এই যে দেখেন, ব্রেনকে আপনার ঠান্ডা রাখতে হয়, যখন আপনি আপনার ব্রেনটাকে ধরে রাখতে পারবেন, তখন আপনাকে বোঝা যাবে যে আপনি একজন শান্ত মানুষ। তার মানে ব্রেনকে, একজনের মাথাকে রাখা বা একজনের মস্তিষ্ককে ধরে রাখা, মস্তিষ্ককে কিপ মানে ধরে রাখা, তার মানে হচ্ছে যে এটা আপনার টু কিপ কাম মানে শান্ত থাকা। তার মানে মস্তিষ্ককে আমি ধরে রাখতে পারছি। একটা খারাপ ঘটনা ঘটছে কিন্তু আমি সেখানে কোনো রিয়াক্ট করি নাই, মানে আমার ব্রেনকে কুল রাখছি, মানে কাম রাখছি। কাম মানে কি? শান্ত। কাম মানে কি? শান্ত। তাহলে আমি আমার ব্রেনটাকে ধরে রাখতে পারছি, এর মানেই হচ্ছে টু কিপ ওয়ানস হেড, মানে আমার ব্রেন বা আমার মাথা। আমরা অনেক ব্রেন বলতে আসলে মাথাকে বোঝায়, আমরা বলি না ছেলেটার একটু মাথা ভালো না। মাথা ভালো না মানে মাথা দেখতে ভালো না, এটা না। মাথা ভালো না মানে ব্রেন ভালো না। সুতরাং মাথাকে ধরে রাখতে পারা মানে হচ্ছে শান্ত থাকা, ঠিক আছে? ব্রেনটাকে কুল করে রাখা, ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু প্রতিটা কথায় কথায় কিছু জিনিস শিখতেছেন, প্রতিটা কথায় কথায় কিছু না কিছু শিখতেছেন। এই যে আমরা চলে আসি পরের প্রশ্নে, মেইডেন স্পিচ। এই প্রশ্নগুলো কত জায়গায় যে এসেছে, কত জায়গায় যে আসছে, আপনারা একটু মানে বিগত সালের প্রশ্ন বা আপনাদের বাসায় যে বইগুলা আছে, বইগুলা ঘাটলেই দেখবেন যে এই প্রশ্নগুলো কত জায়গায় আসছে। মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ মানে কি সবাই বলেন? টু কিপ কাম। মেইডেন স্পিচ শব্দের অর্থ কি? আপনারা এই প্রশ্নটার একটু উত্তর করে দেন। স্বপ্না আপু লিখছে ঠিক ঠিক, আলহামদুলিল্লাহ। ক্লাস আনাউরুল ভাই লিখছে আচ্ছা টু কিপ কাম। এটা আপনারা এবার 14 নাম্বার প্রশ্নের উত্তর করে দেন। আনারুল ভাই লিখছে 14 ক। আচ্ছা 14 অলরেডি উত্তর করে দিয়েছেন আনারুল ভাই,
মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই এই প্রশ্ন, মেঘবালিকা আপু কি খবর? মেঘবালিকা আপু কেমন আছেন? আপনি তো আমাদের 198তম ব্যাচের স্টুডেন্ট। কালকের ক্লাসটা কেমন লাগলো? কালকে কিন্তু আমরা সেট, ফাংশন, ভেনচিত্রের উপরে সুন্দর একটা ক্লাস নিয়েছিলাম এবং অনেকে ঘুমাই গেছিল, রাত হয়ে গেছিল তাই, কিন্তু সুন্দর একটা ক্লাস, মানে সেট, ফাংশন এবং ভেনচিত্র। অনেকে আলী আকবর ভাই, বিশ্বাস, সাধনা, তুলিকা তুলি অনেকে কমেন্ট করেছেন। আচ্ছা মাশাআল্লাহ, আপনারা কিন্তু প্রতিটা থেকে মানে একদম প্রত্যেকটা কোশ্চেন থেকে কিন্তু নতুন নতুন কিছু পাচ্ছেন। আমি নতুন নতুন কিছু ওয়ার্ড মিনিং আপনাদেরকে দিচ্ছি খুব মজার ছলে, যদিও মজার ছলে, বাট অবশ্যই দিস অল আর ইফেক্টিভ। আপনারা যদি ওইগুলো জেনে জেনে পড়েন তখনই আপনার কি হবে। এই যে মেইডেন, আমরা অনেক ক্ষেত্রে যদি কোনো নাম, মানে কেউ, আপনারা কি ক্রিকেট খেলা, আপুরা যারা আছে ক্রিকেট খেলা বোঝেন? মানে ভাইয়ারা তো সবাই বোঝে ক্রিকেট খেলা, তো আপুরা যারা আছেন এরা ক্রিকেট খেলা, একটা ওভারে 6টা বল হয়, তো 6টা বলে যদি কেউ ডট বল দিতে পারে, মানে 6টা বলেই যদি কোনো রান না দেয়, তখন সেই বলটাকে বলা হয়, সেই ওভারটাকে বলা হয় মেইডেন ওভার। তার মানে মেইডেন মানে হচ্ছে কোনো রান নাই, মানে শূন্য। মেইডেন মানে হচ্ছে কি শূন্য, তাই না? মেইডেন মানে শূন্য। আচ্ছা, তাহলে আর স্পিচ মানে তো বক্তব্য, স্পিচ মানে বক্তব্য, তাই না? এখন এই মেইডেন মানে যদি হয় জিরো, মেইডেন মানে কি জিরো। এখন আপনাকে যদি বলা হয় যে অঙ্ক কয়টা, অঙ্ক কয়টা বলেন তো? অঙ্ক হচ্ছে 10টা। অঙ্ক কয়টা? অঙ্ক 10টা। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা গাণিতিক প্রতীককে কি বলা হয়? অঙ্ক বলা হয়। তাহলে অঙ্ক যে মোট 10টা, এই যে অঙ্ক যে 10টা, অঙ্ক যে কয়টা? 10টি অঙ্ক। এই 10টি অঙ্কর সব থেকে প্রথমের অঙ্কটা কিন্তু 0। তাহলে মেইডেন মানে যদি 0 হয়, তার মানে একদম এটা কোথায় আছে? সবার প্রথমে আছে। তার মানে মেইডেন ওভার, জিরো, সবার প্রথমে। তার মানে এটা ফার্স্ট স্পিচ। জীবনে আর ভুলবেন না, আর আপনাকে মুখস্থ করতে হবে না। আমার মতো কার নোটিফিকেশন আসার পরে ডিলিট হয়ে করে দিছে? কে ডিলিট করে দিল? ফ্রাইডে ম্যাথ ক্লাস হয়েছে। হ্যাঁ, ফ্রাইডেও ম্যাথ ক্লাস হয়েছে। 98 তো ইংরেজি হবে, সমস্যা নেই। ইংরেজি আমি নিব ইনশাআল্লাহ, অন্য স্যাররা নিবে, আমাদের মির্জালার। তাহলে ফার্স্ট স্পিচ, এগুলো কি আর ভুলবেন? জীবনেও ভুলবেন না, ভুলে গেলে মানে চলবে না। মিল্ক অ্যান্ড ওয়াটার, ও মাই গড, এত সুন্দর একটা ফ্রেজ, আমার মনের মতো একটা ফ্রেজ, মিল্ক অ্যান্ড ওয়াটার। এটা আপনাদেরকে আমি এখন দেখাই দেবো এত সুন্দর করিয়া। আপনারা কিন্তু সবাই অবাক হয়ে যাবেন যখন এই মিল্ক এবং ওয়াটার এই ফ্রেজটার অর্থ আপনাকে বলবো। পিওর মিল্ক অ্যান্ড ওয়াটার, ডার্টি মিল্ক অ্যান্ড ওয়াটার, লাইফলেস অর ডাল, কালারলেস থিংস। আপনারা একটু এই প্রশ্নের উত্তর করেন তো দেখি, কে পারেন, কে আছেন? স্যার ক্লাস নিবেন ইংলিশ? হ্যাঁ, ক্লাস স্যার নিবেন, আমরা নেব, সমস্যা নেই। আজকে তো সাইদুল স্যারের ক্লাস হয়েছে। হ্যাঁ, সাইদুল স্যার ক্লাস নিবেন, সাইদুল ভাই ক্লাস নিবেন, সমস্যা নেই। আপনার 15 নম্বর প্রশ্নের উত্তর করে দেন তো সবাই, দেখি কি শিখেছেন এতক্ষণ। সবাই কি শেয়ার করেছেন আজকের ক্লাসটা কেমন লাগতেছে আপনারা একটু জানাবেন, শেয়ার করবেন। আর বিশেষ করে এখন যেটা চলতেছে 15 নাম্বারটা কমেন্ট করে জানাবেন। সবাই 15 নাম্বার প্রশ্নটা কমেন্ট করে জানাবেন যে উত্তর কোনটা হবে এই প্রশ্নের উত্তর বলে দিন যত দ্রুত সম্ভব। আমরা কিন্তু সবার কমেন্ট পড়বো ইনশাআল্লাহ, সবার কমেন্ট পড়বো। তাহলে সবাই একটু সুন্দরভাবে কি করে দেন, কমেন্ট করে দেন। একদম নাম ধরে আমরা সুন্দর করে আজকের কমেন্ট পড়বো। একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? একটু শেয়ার করে দিলেই ভালো লাগবে, ঠিক আছে? আর একটু শেয়ার করে দেন। হ্যাঁ, দেখেন আমি এখানে বলি যে মিল্ক মানে কি? মিল্ক মানে আমরা কি সবাই জানি? সবাই একটু লিখে দেন তো, মিল্ক মানে কি? মিল্ক মানে হচ্ছে দুধ। মিল্ক মানে দুধ। এই দুধকে বলা হয় একটা আদর্শ খাবার। দুধ, ডিম, এগুলোকে কি বলা হয়? আদর্শ খাবার। কেন বলা হয়? কারণ আমরা এতে জানি যে সকল প্রকার পুষ্টিগুণ আছে, তাই না? সকল প্রকার পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য, তাই তো? এই দুধ হলো
সকল প্রকার পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য। আর ওয়াটার মানে কি? ওয়াটার মানে আপনাদের সেই দিন ইসলাম ভাইয়ের ওয়াটার 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 পানি পানি পানি, তাই না? তাহলে ওয়াটার মানে কি? পানি। ওয়াটার মানে পানি। আচ্ছা, এইটার বিষয়টা হচ্ছে এরকম, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম হবে। দেখেন, দুধ একটা আদর্শ খাবার। কেন আদর্শ খাবার? কারণ এতে সকল প্রকার পুষ্টিগুণ আছে, সকল প্রকার পুষ্টিগুণ আছে। কিন্তু দুধের ভিতরে যদি আপনি পানি দেন, তার মানে দুধকে যদি ভেজাল করে ফেলেন, মানে মিল্কের ভিতরে যদি ওয়াটার দেন, তখন কিন্তু এর পুষ্টিগুণটা আর ওই মাপের থাকে না। ওইটা কিন্তু একটু লাইফলেস হয়ে যায়, মানে ওইটার যে শক্তি, ওইটার যে একটা কার্যকারিতা, ওইটা কি হয়? কমে যায়। ওইটা কমে যায়। আর কমে যাওয়া মানেই কিন্তু লাইফলেস হয়ে যাওয়া, মানে নির্জীব হয়ে যাওয়া, ডাল মানে দুর্বল হয়ে পড়া। তার মানে দুধের যে শক্তিটা, ওই শক্তিটার অত বেশি কাজ করতে পারে না, অনেক বেশি পানি। এই কারণে আমরা কিন্তু ওই যখন বাজারে দুধ কিনতে যাই, বলি না যে দুধে কি পানি আছে? আর পানি আছে কিনা সে তো জীবনেও বলবে না আপনাকে, সে তো বলবেন না ভাইয়া কোনো পানি নাই, ঠিক আছে? কিন্তু আসলে দেখা যাচ্ছে দুধই নাই, শুধু পানি। তাহলে এই দুধের ভিতর যখন পানি দেওয়া হয়, তখন ওই দুধটা কি হয়ে যায়? লাইফলেস, ডাল বা টিমিড। টিমিড এই যে এইগুলো মানে দুর্বল, দুর্বল বা নির্জীব। লাইফলেস মানে কি? নির্জীব, নির্জীব, নির্জীব। দুর্বল, ডাল মানে কি? দুর্বল, বা টিমিড মানে কি? ভীতু, মানে আমাদের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আসলে থাকে না, ভীতু, ভীতু হয়ে যায়। কোনো ব্যক্তি যদি এক্সাইটমেন্ট না থাকে, তার যে শক্তি এটা না থাকে, তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার মানে কিন্তু টিমিডও হয়, ভীতুও হয়, লাইফলেস হয়, ডাল হয়। তাহলে এটাকে আর ভুলবেন কোনোদিন? ওয়াটার মানে দিন ইসলাম স্যার, আফসানা আঞ্জুম, লিজা আপু, মিল্ক আদর্শ বা স্নেহ জাতীয় খাবার। এক্স্যাক্টলি। তাহলে কি এই প্রশ্নটা এখন বুঝতে পারছেন? দুইবার উত্তর করছি স্যার, আপনি একবারও কমেন্ট দেখেন না। শহীদ ইসলাম ভাই, শহীদ ইসলাম ভাইয়ের নাম বলতে বলতে আমার কিন্তু নামটা মুখস্থ হয়ে গেছে, শহীদ ইসলাম ভাই, শহীদ ইসলাম ভাই, শহীদ ইসলাম ভাই। তারপরেও তিনি অভিযোগ দিচ্ছেন আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। আচ্ছা, আমি তো অনেকবার আপনার এই করছি, কমেন্ট করছি ভাই। শহীদ ইসলাম ভাই মন খারাপ করবেন না। আচ্ছা, এই যে দেখেন এখানে কি আছে? এইখানে আছে টু মিট ট্রাভেল হাফওয়ে। টু মিট ট্রাভেল হাফওয়ে। এই প্রশ্নটার উত্তর কি হবে? কি হবে এই প্রশ্নের উত্তর? স্যারের চোখে পড়েনি তাই। এক্স্যাক্টলি। আসলে কেন করব না? হাসনা বিনতে এম এস, হারিসা বিনতে এম এস আপু লিখছে মিল্ক অ্যান্ড ওয়াটার ফ্রেজ লাইফলেস ডাল। এক্স্যাক্টলি। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? সোহরাব ফয়েজ ভাই, স্যার আমার কমেন্ট পড়েন না কেন? এই যে আপনার কমেন্ট পড়ে দিয়েছি। নীল পদ্ম লিখছে স্যার, ও স্যার, জি হ্যালো, জি বলেন কি অবস্থা, কি হয়েছে? তাহলে আপনারা সবাই একটু কমেন্ট করে দেন যে এই প্রশ্নটার উত্তর কি হবে। টিমিড, ভীরু, নিস্তেজ, নীরব, দুর্বল। সামিয়া ইসলাম আপু লিখেছেন হ্যাঁ, লাইফলেস, ডাল, অ্যাফ্রেইড, টিমিড। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন আজকে কি কাহিনী ঘটায় দিচ্ছি? যে জিনিসগুলো আপনারা টানা মুখস্থ করতেন প্রিয় ভাই বোন, সেই জিনিসগুলোকে কিন্তু আমি আপনাদের সামনে এমন ভাবে প্রেজেন্ট করতেছি, আপনারা সবাই কিন্তু আর কোনোদিন এগুলো ভুলবেন না, আর কখনো কিন্তু আপনাদের কনফিউশনও হবে না। একদম ধরে 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 টু মিট। টু মিট মানে হচ্ছে সাক্ষাৎ, সাক্ষাৎ হওয়া, তাই না? টু মিট মানে কি? সাক্ষাৎ। এখন কার সাথে সাক্ষাৎ? ও মাই গড, ট্রাভেল। ট্রাভেল মানে কি? সমস্যা, সমস্যা, সমস্যার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তাহলে কোথায় যে সাক্ষাৎ হয়েছে? অর্ধেক রাস্তায়, যে অর্ধেক, অর্ধেক, অর্ধেক রাস্তা, অর্ধেক রাস্তায় যে কি হয়ে গেছে? সমস্যার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তাহলে অর্ধেক রাস্তায় যে সমস্যার সাথে সাক্ষাৎ হওয়ার অর্থটা কি? তাহলে এখন আমরা দেখব যে দেখেন যে সাক্ষাৎ, সমস্যা, অর্ধেক রাস্তা, মানে অর্ধেক রাস্তায় যে যদি আমার সমস্যার সাথে দেখা হয়ে যায়। দেখেন আপনি একটা কাজ করতেছেন, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই বলি, মনে রাখবেন এটা আসলে আমি মজা করতেছি, বিষয়টা এমন না। এইটা হচ্ছে আপনাদেরকে যাতে মাথায় গেঁথে থাকে, যে জিনিসগুলো আপনারা টানা মুখস্থ করতেন সেটা কিভাবে আমি এই কয়টা পড়ায় দিচ্ছি মানে এই কয়টাই আপনি মুখস্থ করবেন, বিষয়টা এমন না। আপনাকে কি করতে হবে? এভাবে ভেবে ভেবে অন্যগুলোও মনে রাখতে হবে। এভাবে যদি মনে রাখেন তাহলে 80% জিনিস আপনাকে মুখস্থ করতে হবে না, হয়তো 20% মুখস্থ করতে হবে। কিন্তু এর আগে কিন্তু শিক্ষকরা বলেছেন, আমাদের মতো অনেক শিক্ষকরা, জ্ঞানী মানুষ, গুণী মানুষ যারা, তারা বলেছেন যে ফ্রেজিডিয়াম টানা মুখস্থ, ফ্রেজিডিয়াম মুখস্থ করে ফেলবা, মুখস্থ পার্ট, মেমোরাইজিং। আর আমি যেভাবে আপনাদেরকে টেকনিক বলে দিচ্ছি, আপনি যদি এইভাবে সুন্দরভাবে পড়াশোনা করেন তাহলে আপনার কি আর কনফিউশন হবে? হবে না। এই কারণে আমি মজা করি, যা করি আপনাদের
জন্যই করা হচ্ছে, ঠিক আছে? আপনাদের জন্যই আমি বলতেছি। দেখেন, আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, আপনি একটা ভালো প্রস্তুতি নিচ্ছেন যে আপনি চাকরি পাবেন, কিন্তু ঘটে নাই কোনো কিছু, আপনি হঠাৎ করে মাঝপথে যে ভাবতেছেন আমার মনে হয় চাকরিটা হবে না, মানে আপনি মাঝখানে যে একটা মানে সমস্যার সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল। আপনার সাথে যখন মনে করেন আপনার অর্ধেক রাস্তায় ফুল, আপনি মনে করেন যে আজকে বাসা থেকে বের হয়েছেন, আপনি কোথাও যাবেন, সেই জায়গায় যাওয়ার আগে অর্ধেক রাস্তায় যে আপনার মনে হলো যে না আজকে বেরোনো ঠিক হয় নাই, আজকে একটু মনে হয় সমস্যা হবে। তার মানে কি, আপনি মনে করেন যে পরীক্ষা দিবেন, ঠিক আছে, পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষার হলে যাচ্ছেন, মাঝখানে ভাবতেছেন যে না আমার মনে হয় পরীক্ষা দিতে যাওয়া ঠিক হচ্ছে না, মানে আমি মনে হয় পারবো না। মানে এই যে মাঝখানে যে আপনার একটা মানে কোন রাস্তার আপনি কোন একটা গন্তব্যতে শেষ পর্যন্ত না যে আপনি আগেই অর্ধেক রাস্তায় যে থেমে যাচ্ছেন, আর অর্ধেক রাস্তায় যে আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর অর্ধেক রাস্তায় যে যখন সমস্যার সম্মুখীন হচ্ছেন তখন আপনি কি হয়ে যাচ্ছেন, নার্ভাস হয়ে যাচ্ছেন। এই অর্ধেক রাস্তায় যে সমস্যার সম্মুখীন হওয়া বা এমন কিছুই ঘটে নাই, তারপরেও আপনি বলতেছেন মানে প্রস্তুতি নিচ্ছেন মাঝখানে বলতেছেন যে আমার মনে হয় চাকরি হবে না বা আমি মনে হয় পারবো না। এই যে মানে আপনি তো সে পরীক্ষাই দেন নাই, পরীক্ষা দেওয়ার আগেই আপনি সমস্যা মনে করতেছেন, তাহলে আপনি তার মানে কি, আপনি নার্ভাস হয়ে পড়ছেন। তার মানে টু মিট ট্রাবল হাফ ওয়ে, তার মানে গেট নার্ভাস, টু গেট নার্ভাস। আশা করি জীবনেও ভুলবেন না। আশা করি সময়ের মধ্যে সঠিক ক্লাস নিয়ে উপস্থাপন করা শ্রেয়। এক্স্যাক্টলি। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। নিপ ইন দ্য বার্ড, নিপ ইন দ্য বার্ড, এই প্রশ্নটার উত্তর করেন তো সবাই। নিপ ইন দ্য বার্ড, এই প্রশ্নের উত্তর টু মিট ট্রাভেল হাফওয়ে টু গেট নার্ভাস। কি আপনারা মোটামুটি বা টু বি পাজেলড আছে, টু গেট নার্ভাস না, এটা আছে হ্যাঁ। তাহলে এই যে এর আগে যেটা ছিল সেটা হচ্ছে কি পাজেলড না, এটা হচ্ছে টু গেট নার্ভাস। এই টু পাজেলড হচ্ছে এটা হচ্ছে মনে করেন যে ইসে যে আউট অফ এটা আছে, টু বি পাজেলড একটা আছে, সেটা এটা না। টু বি পাজেলড হচ্ছে যে আউট অফ ওয়ান্স উইট, আউট অফ ওয়ান্স উইট। উইট মানে বুদ্ধি, কারো বুদ্ধি যখন শেষ হয়ে যায় তখন সে পাজেলড হয়ে যায়, তখন সে নার্ভাস হয় না, তখন সে পাজেলড হয়ে যায়। এটা হবে না, ঠিক আছে? আপনারা যে এটা উত্তর করেছেন তারটা ঠিক নাই। আমরা এই পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন করি। এটা বলেন, এটা সবাই বলেন, উত্তর করেন, এই প্রশ্নটার উত্তর কি হবে? সবাই উত্তর করে দেন। স্যার ক হবে। ক হবে কোনটা? এই যে নাম্বার দিয়ে বলবেন, ঠিক আছে? নাম্বার দিয়ে বলবেন। এটা আমার খুব পছন্দের একটা ফ্রেজ, ঠিক আছে? অসাধারণ মানে পছন্দের একটা ফ্রেজ আপনাদেরকে আমি এখন শেখাতে যাচ্ছি। অনেক পছন্দের একটা ফ্রেজ আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। একটু সবাই কমেন্ট করে দিবেন, সবাই একটু কমেন্ট করে দিবেন, আমাদেরকে জানাবেন যে আপনারা আসলে বুঝতেছেন কিনা, ক্লাসটা কেমন হচ্ছে, ওকে আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, একটু আপনারা কমেন্ট করে জানাবেন। নিপ, নিপ মানে কি জানেন? নিপ মানে হচ্ছে ইন দা বার্ড। বার্ড মানে হচ্ছে মুকুল। বার্ড মানে মুকুল মানে ফুলের কুড়ি, ঠিক আছে? মুকুল, বার্ড মানে হচ্ছে মুকুল। আর নিপ মানে হচ্ছে চিমটি কাটা, চিমটি কাটা। আচ্ছা, চিমটি কাটা। নিপ মানে হচ্ছে নিপ, আপনি অর্থ সার্চ দেন দেখবেন যে নিপ। দেখেন আপনি কিন্তু নতুন নতুন ওয়ার্ড মিনিং জানতেছেন, ভাল লাগতেছে না? আপনারা এগুলো টানা মুখস্থ না করে এভাবে যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে আপনার ওয়ার্ড মিনিংটা সমৃদ্ধ হবে এবং আপনি কি করতে পারবেন, এই জিনিসগুলো আপনার মুখস্থ করতে হবে না। নিম্ট মানে চিমটি কাটা। এটার আর একটা সিনোনিম বলে দিই যে পিঞ্চ, PINCH, পিঞ্চ। তাহলে পিঞ্চ বা নিপ এর মানে হচ্ছে চিমটি কাটা, মানে আঙ্গুল দিয়ে এইভাবে দুই আঙ্গুল দিয়ে কোনো কিছুকে চিমটি কাটা, এরকম, ঠিক আছে? তাহলে চিমটি কাটা। আর মুকুল মানে ফুলের মুকুল। এখানে কিন্তু আমরা এরকম একটা গান আছে না যে শুরুতেই কুড়ি যদি যায় গো ঝরে, ফুটবার স্বপ্ন সে দেখে কি করে, তেমনি স্বপ্ন ভেঙেছে আমার, মনের মাটিতে তারে দিয়েছি কবর, ভালোবেসে সকলেই ঘর বাঁধে, আমি শুধু পেলাম না ঘর, আমি শুধু পেলাম না ঘর। তাহলে দেখেন, শুরুতেই কুড়ি যদি যায় গো ঝরে,
ফুটবার স্বপ্ন সে দেখে কি করে। তার মানে কুড়ি যদি ঝরে যায় তাহলে সেই ফুল কি আর ফুটতে পারবে? তার মানে শুরুতেই কোনো কিছু শেষ হয়ে যাওয়া। তার মানে কুড়ি মুকুল ফুটছে, মনে করেন যে গাছে কেবল মুকুল আসছে, ওই মুকুলটাকে যদি আমি চিমটি কেটে উঠাই ফেলি, মনে করেন যে এই যে একটা ফুল ফুটবে, এই ফুলের এই যে বাড মানে মুকুল, এই মুকুলটা আমি চিমটি কেটে দিলাম বা উঠায় নিয়ে আসলাম, দুই আঙ্গুল দিয়ে ছিঁড়ে নিয়ে আসলাম, তাহলে কি সেই ফুলটা আর ফুটতে পারবে না? আমি ফুল ফুটার আগে মুকুলটাকেই ছিঁড়ে ফেলেছি। তার মানে ডেস্ট্রয় অ্যাট ভেরি বিগিনিং, শুরুতেই আমি শেষ করে দিয়েছি। আর যখন এই শুরুতেই আমরা শেষ করে দিই তখনই সেটাকে বলা হয়েছে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া। ডেস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং মানে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া, একদম অঙ্কুরে বিনাশ, শুরুতেই শেষ, গোড়ায় গলদ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বিসমিল্লাহ গলদ বা গোড়ায় গলদ, তাই না? তাহলে এই জিনিসগুলো আপনারা জীবনেও ভুলবেন না। দেখেন এই জিনিসগুলো আপনারা হয়তো জানেন, কিন্তু সাথে নতুন দুইটা ওয়ার্ড মিনিং শিখলেন, এটা ভালো লাগলো না? এভাবে ইনশাআল্লাহ আপনাদের আর মনে হয় না অসুবিধা হবে। এই যে দেখেন, এই যে কিন্তু একটা চলে আসছে, এই যে একটু আগে আমি বলেছিলাম, এইটা আপনারা করেন তো, যে আউট অফ ওয়ান্স উইটস, এই যে আউট অফ ওয়ান্স উইটস, এই ইডিয়মটির বাংলা প্রতিশব্দ কি? কিং কর্তব্য বিমূঢ়, আবার আবেগ আপ্লুত, হাস্যোজ্জ্বল, বাকরুদ্ধ। আচ্ছা, তাহলে ভেরি নাইস স্যার, আপনি যেমন ভালো পড়ান তেমন ভালো গান করেন, অনেক ধন্যবাদ। আহা, কি সমুদ্র কণ্ঠ, রাজিয়া সুলতানা আপু, আলু দিচ্ছেন নাকি রাজিয়া আপু? আচ্ছা, সামিয়া ইসলাম, আমি 16 নাম্বার এখনো কনফিউজড। আচ্ছা, দেখি 16 নাম্বার কেন কনফিউজড, আপনারা এই প্রশ্নটার উত্তর করে দেন। আচ্ছা, 16 নাম্বার যারা কনফিউজ তাদের জন্য আপনারা মনে হয় এই বইটা তো মনে হয় চেনেন নাকি? পরিচিত বই, চেনা যায়, মাস্টার বই নাকি? মোটামুটি ভালো বই একটা, বাংলাদেশের বাজারে যে বইগুলা ইংরেজির আছে তার জন্য ভালো। আচ্ছা, 16 নাম্বারটা আমরা একটু দেখি। 16 নাম্বারটা যারা বলছেন যে অসুবিধা হচ্ছে, এই যে দেখেন টু মিট, দেখা যাচ্ছে কিনা একটু বলবেন, ঠিক আছে? টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিনস, দেখেন আসছে কত জায়গায়, উপজেলা মহিলা শিশু বিষয়ক কর্মকর্তা, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, বলগাঁ 2023। এই প্রশ্নের উত্তর টু বি পাজেলড আছে কতে, টু বিয়ার আপ আছে খতে, সিতে আছে টু গেট নার্ভাস, টু বি ডিসঅ্যাপয়েন্টেড হতাশ আছে। এই যে দেখেন এখানে সি আছে উত্তর কি দেখা যাচ্ছে? সি যদি দেখা যায়, ওই যে দেখেন উত্তর কিন্তু সি। তাহলে সি মানে এখানে কি আছে? টু গেট নার্ভাস মানে মাঝখানে যে হতাশ হয়ে যাওয়া, আর নার্ভাস মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া, ঠিক আছে? এটা হচ্ছে গেট নার্ভাস মানে হতাশ হয়ে যাওয়া কোনো কিছু ঘটার আগে। এরপরে আপনাদেরকে আমি দেখাই, আপনারা তো অনেকে মনে করতেছেন এটা মনে হয় আমার মন মতন দেওয়া, এগুলা একটু দেখেন তো। এই যে 14 নাম্বার যে প্রশ্নটা এখানে আছে, 14 নাম্বার প্রশ্নটা এটা কত জায়গায় আসছে একটু দেখেন তো। বাংলাদেশের কতগুলো চাকরির পরীক্ষায় 14 নাম্বার প্রশ্নটা আসছে, একটু আপনারা দেখে বলেন তো যে স্যার এত জায়গায় আসছে, এইখানে হয়তো লেখা নাই, আপনারা একটু বলেন। দেখেন 23তম BCS, 34তম BCS, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কয়বার? 1 2 3 4 5 6 7 বার আসছে। ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ, এটিও 2010, সহকারী মাধ্যমিক শিক্ষক 2008, ইসলামিক ব্যাংক সহকারী অফিসার 8, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক 13 সালে, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক আলফা খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ইউনিভার্সিটি 13তম প্রভাষক শিক্ষক নিয়োগ 2016 সাল, জুনিয়র পরিসংখ্যানবিদ 2010 সাল। একটা প্রশ্ন, এখানের থেকে যত প্রশ্ন আপনাদের দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি আপনাদের দেখে শুনে পড়ে বুঝে তারপরে আপনাদেরকে পড়াচ্ছি, এমন না যে আমি মুখস্থ করে দিচ্ছি, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে এত আপসেট হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। আপনারা যারা উত্তর করেছেন যে ওইটা নিয়ে কনফিউশন আছে 16 নাম্বার, কনফিউজ হওয়ার কিছু নাই। স্যার কত পেজ প্লিজ বলেন। এই দেখাই দিলাম, আমার পেজ বলতে হবে, মানে আমার কথা কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? পেজ বলার আর কিছুই নাই, আপনারা খুঁজলেই পাবেন যে কোনো বইয়ে, ঠিক আছে? এটা খুঁজলেই পাবেন, সুতরাং এটা নিয়ে প্রেশারের কিছু নাই। আচ্ছা, এই যে হচ্ছে বিষয়টা এমন,
আউট অফ মানে হচ্ছে বাইরে চলে যাওয়া, ঠিক আছে। ওয়ান্স মানে কোনো একজন ব্যক্তির। উইটস, উইটস মানে কি বুদ্ধি, উইটস মানে বুদ্ধি, বুদ্ধি। আর ওয়ান্স মানে কোনো একজন ব্যক্তি, একজন, একজন ব্যক্তি। তাহলে এটা একটা আমরা জানি যে ইনডেফিনিট প্রোনাউন। আউট অফ মানে বাইরে। তাহলে কোনো একজন ব্যক্তির বুদ্ধির বাইরে যদি কিছু চলে যায়, তার মানে তার তো একটা বুদ্ধি আছে, বুদ্ধির একটা সীমা আছে, লিমিট আছে, চিন্তা ভাবনার একটা সীমা আছে। তার বাইরে যদি কোনো কিছু চলে যায় তখন সে কিন্তু আর কিছু বুঝতে পারে না, কি করবে, কি ডিসিশন নেবে। তখনই সে কি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, টু বি পাজেলড হয়ে যায়। তখন টু বি PUZZLED পাজেলড হয়ে যায়, মানে হতবুদ্ধি। এটাকে বলে কি হতবুদ্ধি হয়ে যায়, হতবুদ্ধি। আচ্ছা, আমি যে আপনাদেরকে রেফারেন্স দিয়ে সুন্দর করে দেখাই দিলাম, এখন কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে যদি বুঝতে পারেন এবার একটু বলবেন যে জি স্যার বুঝতে পারছি। না স্যার কি বলেন, আলু কেন দিব, লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, মনে হয় বুঝতে পারছেন স্যার অলরাউন্ডার। আচ্ছা, তাহলে এই যে কিং কর্তব্য বিমূঢ় হতবুদ্ধি হওয়া, ঠিক আছে, আপনাদেরকে দেখাই দিলাম। এটা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, যে ওয়ান্স অন উইটস। আচ্ছা, আউট অফ মানে কারো বুদ্ধির বাইরে চলে গেলে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। এই যে ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন, আপনারা কি জানেন যে ব্লু মুন কাকে বলে? ব্লু মুন কি? ওয়ান ইন এ ব্লু মুন, এখানে হবে ওয়ান্স, ওয়ান্স হবে। ওয়ান্স মানে হচ্ছে একবার, ইন এ ব্লু মুন মানে ব্লু মুন মানে নীল চাঁদ। এই ব্লু মুন কাকে বলে? এই ব্লু মুন কি, এটা কি আপনারা জানেন কেউ? যারা ব্লু মুন কে কি জানেন না, এটা আপনাদেরকে আমি একটু ব্লু মুন সম্পর্কে আইডিয়া দিতে চাই। ব্লু মুন হচ্ছে, দেখেন, ব্লু মুন মানে হচ্ছে প্রতি মাসে চাঁদ একবার পূর্ণ আলো দেয়। মানে কোনো একটা দিনে, প্রতি মাসের কোনো একটা দিনে, যে কোনো একদিনে, মানে দিন বলতে রাতে আর কি, দিনবার মানে রাতের বেলায় চাঁদ হচ্ছে পূর্ণ, মানে ফুল মুনলিট নাইট হয়, মানে পুরোপুরি আলো দেয়। ফুল মুন নাইট বলে যেটাকে, ফুল মুন নাইট। সাধারণত এক মাসে একবার সূর্য ডুবে গেলে, মানে সূর্য বলে কেন, চাঁদ একবার আলো দেয়, কিন্তু পরবর্তী মাসে আবার এসে চাঁদ কোনো এক রাতে পূর্ণ আলো দেয়, মানে পূর্ণিমার মতো আলো দেয়। ফুল যেটাকে বলে আমরা পূর্ণিমা রাত বলে আর কি, যে ফুল বা মুনলিট নাইট এরকম বলে আর কি, ঠিক আছে। এখন যদি কোনো এমন হয় যে কোনো একটা মাসে, যে এক মাসের ভিতরেই দুইবার এমন দুইটা রাত আসছে, এক মাসের ভিতর দুইটা রাত আসছে, যে দুইটা রাতেই মানে চাঁদ ফুল ভাবে আলো দিছে, মানে পূর্ণভাবে, তাহলে দ্বিতীয় রাতটাকে বলা হচ্ছে ব্লু মুন। ওই যে চাঁদটা, ওই চাঁদটাকে বলে ব্লু মুন। তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে মাসে একবার চাঁদ কি করে, পূর্ণ আলো ছড়ায়, ঠিক আছে, পূর্ণ আলো ছড়ায়। কিন্তু যদি এমন হয় যে এক মাসে দুইবার, কোনো একটা মাসে এমন হয়েছে দুইবার আলো, মানে চাঁদ পূর্ণ আলো দিছে, তাহলে দ্বিতীয়বারের চাঁদকে বলে ব্লু মুন। এই ব্লু মুন সাধারণত কিন্তু হয় না, মানে প্রতি মাসে কিন্তু চাঁদ দুইবার আলো দেয় না, ঠিক আছে, মানে পূর্ণ আলো দেয় না। এটা সাধারণত 2.5 থেকে 3 বছর এর মধ্যে এমন একবার হতে পারে। মানে 2-2.5 বছর 3 বছরের ভিতরে কোনো একটা মাসে এমন হতে পারে যে চাঁদ একদম পুরো ভাবে পূর্ণ আলো ছড়াইছে। সেটা হতে পারে 2.5 থেকে 3 বছরের ভিতর কোনো একটা মাসে একবার, এরকম হয় সাধারণত, কিন্তু প্রতি মাসে হয় না। তার মানে এটা খুবই রেয়ার। আর খুবই রেয়ার মানে যেটা পাওয়া যায় না, তার মানে ভেরি রেয়ারলি, মানে 2.5 বছর 3 বছর পরে একবার আপনি পেতে পারেন। তাহলে ব্লু মুন জিনিসটা কি আপনারা জানতেন? যদি না জানেন তাহলে দেখেন, মাসে একবার চাঁদ পূর্ণ আলো দেয়, কিন্তু কোন মাসে যদি 2বার চাঁদ পূর্ণ আলো দেয় তাহলে দ্বিতীয়বারের চাঁদকে বলা হয় ব্লু মুন। আপনারা নেটে সার্চ দেবেন, দেখবেন, এগুলো জানতে পারবেন, ভালো লাগবে। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে ব্লু মুন মানে নীল চাঁদ। তাহলে নীল চাঁদ মানেই বোঝা যায় যে এটা ভেরি রেয়ারলি। তাহলে কি নতুন তথ্য পাচ্ছেন? তাহলে তো ক্লাস তো শেষ হয়ে গেল। তাহলে আপনারা বলেন তো যে কেমন লাগলো ক্লাসটা? ক্লাস কিন্তু শেষ। তাহলে ক্লাসটা কেমন লেগেছে? আপনারা কারা কারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করেছেন? আর ফ্রেজ ইডিয়মের এরকম ক্লাস আপনারা আরো চান কিনা
আপনাদের যদি কমেন্টের মানে ভয়াবহতা থাকে, মানে অনেক বেশি কমেন্ট যদি পাই, অনেক বেশি রিকোয়েস্ট যদি আসে, তাহলে অবশ্যই আমি এরকম ক্লাস নিয়ে হাজির হব। কিন্তু যদি কমেন্ট না পাই বা সাড়া না পাই, তাহলে আমরা গতানুগতিক ধারার ক্লাস করব, বুঝতে পারবো যে আপনারা এগুলো চাচ্ছেন না। তাহলে কারা চাচ্ছেন এ ধরনের ক্লাস, কারা এ ধরনের ক্লাস চাচ্ছেন? সবাই সবাই আমাকে একটু কমেন্ট করে জানান যে আজকের ক্লাসটা কেমন লাগলো, কতটা এনজয় করলেন, আর এ ধরনের ক্লাস চান কিনা, কেমন লাগলো এবং চান কিনা, কেমন লাগলো বলেন। আর সবাই এই ধরনের ক্লাস চান কিনা, কেমন লাগলো একটু জানাবেন, আমি সবার কমেন্ট করব কেমন লাগলো, এবং কি করবেন, এবং হচ্ছে চান কিনা, এমন ক্লাস কি চান, এমন ক্লাস চাইলে কমেন্টে জানাতে হবে। আর এমন ক্লাস আপনারা চান যারা, এবং এখনো পর্যন্ত আমাদের কোনো প্ল্যাটফর্মে আপনারা ভর্তি হন নাই, কোনো কোচিং এ আপনারা ভর্তি হতে পারেন নাই, আরো চাই স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আরো চান কিনা সেটাও জানাবেন, আরো চান কিনা। আপনারা যারা এখনো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন নাই, আমরা কিন্তু মাত্র 1450 টাকায় আমাদের যে কোর্সটা আপনাদের জন্য রান করেছি, বিশেষ করে প্রাইমারি এবং প্রাইমারি সহ প্রাইমারি নিবন্ধন এবং 10তম থেকে 20তম গ্রেডের, যেখানে কোর্স ভিত্তিক ভাবে একদম টপিক ওয়াইজ সিলেবাস ধরে পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়া হয়। সেখানে যদি ভর্তি হতে চান, কমেন্ট করেন যে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। কাদের ক্লাসটা ভালো লাগলো একটু সবাই বলেন। আমাদের দেখেন এই যে গুগল ফর্ম দেওয়া হয়েছে, গুগল ফর্ম, অনেকেই স্যার আরো ক্লাস চাই, আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। ওয়ান্স ইন এ ব্লু মুন, ভেরি রেয়ারলি, অনেক কিছু জানতে পারছেন মনে হয়, ঠিক আছে। এত তাড়াতাড়ি শেষ, হ্যাঁ শেষ হয়ে গেল। ইডিয়াম এন্ড ফ্রেজের আরো ক্লাস চাই, আরো ক্লাস চান, হ্যাঁ সুন্দর করে বুঝিয়ে দিল। আরো ক্লাস চান কিনা সবাই বলেন যে আরো ক্লাস চান কিনা। আর আপনারা যারা এখনো ভর্তি হন নাই, আলহামদুলিল্লাহ লিখে, অনেকবার আলহামদুলিল্লাহ লিখছে শাবনুর আপু, আমাদের আরো সবাই অনেক কমেন্ট করেছেন যে এমন ফ্রেজের আরো ক্লাস চাই, আরো অনেক ক্লাস নেওয়া যাবে। এভাবে আপনাদেরকে সব ক্লাস আমি শেষ করে দিতে পারবো, মানে এই যে যত ফ্রেজ অ্যান্ড ইডিয়াম আছে সব আপনাদেরকে শেষ করে দিতে পারবো। এখন দেখেন আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে এই যে ওয়ান টাইম অ্যাডমিশন লাইফ টাইম অ্যাক্সেস যে প্রাইমারি নিবন্ধন 10তম 20তম গ্রেডের যে কম্বাইন্ড কোর্স চালু করা হয়েছে, এই কোর্সে আপনি পাচ্ছেন একবার ভর্তি হলে পূর্ববর্তী এবং পরবর্তী সকল লাইভ ব্যাচ এবং রেকর্ডেড ক্লাস, এবং প্রতিটি ব্যাচে 100+ লাইভ এক্সাম, 100+ লাইভ এক্সাম, ও মাই গড, 100+ লাইভ ক্লাস এবং এক্সাম। দেখেন আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু ক্লাস এবং এক্সাম শুরু হয়ে গেছে, চলতেছে অনবরত, এবং 1200 টাকা সমমূল্যের 4টা লেকচার শিট, একদম 4টি লেকচার শিট একদম কি পাচ্ছেন, ফ্রিতে পাচ্ছেন। কেউ যদি ভর্তি হতে চান, এখনো ভর্তি হননি যারা, সুন্দর প্রস্তুতি এবং সুন্দর গাইডলাইনের আন্ডারে যারা থাকতে চান, তাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। আর যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। তারা কি ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। দেখেন আমাদের গুগল ফর্ম দেওয়া আছে, কমেন্টে কি দেওয়া আছে, গুগল ফর্ম। এই গুগল ফর্মটা পূরণ করলেও আপনার হবে গুগল ফর্ম। তাহলে কারা ভর্তি হতে চান আর কেমন লাগছে এরকম ক্লাস, আর কারা চান সবাই একটু জানাবেন। হ্যাঁ শাবনুর আপু এখনো আছে অনেকগুলো, শহীদ ইসলাম ভাই লেখছে আলহামদুলিল্লাহ অবশ্যই চাই এরকম ক্লাস, আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস পেয়েছি, অনেক ধন্যবাদ স্যার। একটা গান শুনতে চাই, গান তো কতগুলো শোনালাম, ও মাই গড, অবশ্যই চাই। ঝুমুর মন্ডল আপু ছিলেন, আপনার নাম তো মুখস্থ ছিল, কিন্তু স্যার মানেই টপিক পানি পানি, জি স্যার চাই আবার চাই, বা মাশাল্লাহ আরো ক্লাস চাই। হ্যাঁ এইভাবে আসলে কেউ আপনাদের কখনো পড়ায়নি, ঠিক আছে, কারণ এইভাবে কেউই পড়ায় না, এটা বলে মুখস্থ করো। বৃষ্টি চক্রবর্তী ভর্তি আছি, গান শুনতে চাই। আপাতত আর আজকে গান দরকার নেই, অনেক রাত হয়ে গেছে, আপনারা সবাই ঘুমিয়ে পড়বেন। আমাদের প্রিয় ভাই বোনদের ভিতর যারা চাকরির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, বিশেষ করে প্রাইমারির একটা বড় সার্কুলার কিন্তু চলতেছে। এই যে দেখেন প্রাইমারির কিন্তু একটা বিরাট বড় সার্কুলার চলতেছে, প্রায় 15,000 মানুষ, প্রায় কি 15,000 মানুষের একটা মানে চাকরির মহোৎসব কিন্তু চলতেছে, প্রাইমারি চাকরির মহোৎসব। এই মহোৎসবে যদি আপনি যোগ দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে একদম টপিক ওয়াইজ following proper guideline, proper guidelines, GUIDELINES, proper guidelines, এইটার মাধ্যমে আপনাকে কি দিতে হবে,
প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন। এলোমেলো ভাবে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না, চাকরি হওয়াটা অনেক টাফ হয়ে যাবে। এই জন্য আপনার অবশ্যই অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে যেতে হবে, সুন্দর একটা কোর্স প্ল্যান দিয়ে কোর্সটা শেষ করতে হবে, সিলেবাসটা শেষ করতে হবে, গুরুত্ব বুঝতে হবে, কি পড়তে হবে কি পড়তে হবে না এগুলো আপনাকে জানতে হবে। আর এভাবেই কিন্তু আলটিমেটলি আপনার সুন্দর প্রস্তুতির মাধ্যমে আপনি চাকরিটা পেতে পারেন। এই যে দেখেন মাত্র 1450 টাকায় আমরা আপনাদেরকে যে কোর্সটা দিচ্ছি, এইটা কিন্তু আপনি সাথে সাথে আরো কি পাচ্ছেন, সাথে সাথে আপনি 1200 টাকা সমমূল্যের কি পাচ্ছেন, বই ফ্রি পাচ্ছেন, বই ফ্রি। 4টি বই আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন একদম ভর্তি হওয়ার সাথে সাথেই। 2-1 দিনের ভিতরে আপনার কুরিয়ারে কিন্তু বাসায় বই চলে যাচ্ছে। তাহলে দেখেন আমাদের এখানে কমেন্ট করলে বা আমাদের প্রিয় ভাই বোন যারা এখনো আছেন, যারা ভর্তিকৃত, তারা একটু বলেন তো আমাদের ভর্তি ব্যাচের সার্ভিসগুলা কেমন। দেখেন ভর্তি ব্যাচে কিন্তু আমরা একদম টপিক ওয়াইজ, টপিক ধরে ধরে সিলেবাস কমপ্লিট করি, সিলেবাসটা একদম শেষ করে দেব। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি একবার যদি আমাদের কোর্সে এনরোল করেন বা ভর্তি হন, তাহলে ভর্তি হলে কিন্তু আলটিমেটলি আপনার আর কখনো আমাদের এই ব্যাচে ভর্তি হতে হবে না। আজীবন আপনার যতদিন চাকরি না হয় আপনার হাত ধরে আমরা আপনাকে সামনের দিকে এগিয়ে যাব। গিভ এ হ্যান্ড, উই উইল গিভ এ হ্যান্ড মানে আপনাকে সাহায্য করব, তাই না? গিভ এ হ্যান্ড মানে সাহায্য করা, টু হেল্প। আপনার চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। সুন্দর সার্ভিসের মাধ্যমে সুন্দর একটা কোর্স নিয়ে আপনি বাসায় ফিরবেন, আপনার পরীক্ষার হলে যাবেন কনফিডেন্টের সাথে, আপনি সুন্দর ভাবে প্রশ্নগুলো কনফিউজ না হয়ে উত্তর করবেন এবং আপনার হাতে চাকরিটা চলে আসবে ইনশাআল্লাহ।